কথার কথা জুতার লোক এসে আমাকে বলা শুরু করছে, ভাই জুতা কিনেন, এই জুতা এই ভালো এই ভালো। আমি রিটায়ার করবো কবে, এটা ছিল আমার ড্রিম, যে সকালে আমি 11টায় উঠবো, প্লে স্টেশন ছাড়বো, চিকেন ফ্রাই থাকবে আর গেম খেলবো। আমার ফিটনেস নিয়ে কোনো ধারণাই নেই, আমি কখনো জিমে যাই না। এবং এনি গিভেন টাইম আমাদের 130 থেকে 180-র মতো ক্লায়েন্ট থাকে যাদের আমরা মান্থলি রিকারিং বিল করি। রেডি? Alright. Hey guys, welcome back to another episode of my podcast. আজকে আমার সাথে আছে Khalid Farhan ভাই, who is renowned for his entrepreneurial spirit. যে যদি টাকা কামাইতে চান, this is the right episode for you. He is a huge advocate of be your own boss, and মানে anything business related যা যা লাগে to start a one man business, I think he covers everything in his courses in Passive Journal. He's also a co-founder of Farigor, which is a pet what do you call it, hotel? Yeah, it's a 5-star pet hotel for cats and dogs. So যদি কোথাও যান and you need a good place to, you know, for your feline, or is it feline only or yes, dog? So cats and dogs. Hopefully soon we will also be able to get cater to rabbits, but yeah, বিড়াল এবং কুকুর আপাতত। Just যদি আপনি কোথাও যান and you need somewhere to keep your family members, অনেকে এটা ইয়ে করে, safe, you know where to contact. Alright guys, so let's start. Khalid bhai, so our podcast এর নাম রেমোর মাথা, so আমি আজকে আপনার মাথা খাবো। সুন্দর নাম। It's on brand, you know. So, but I want to know যে you are a huge advocate of, you know, be your own boss, huh? I mean, business start koro, you know, freelancing, website building, newsletter. I mean, what's the story behind it? What got you started? কিভাবে করতে আসলো এটা? আমি যখন আমি পরে ভুলে যাবো, আমি আগে একটা জিনিস বলি যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমরা পডকাস্ট করতেছি। উইভ ডান ইট অনেক আগে একবার, কেউ প্রবাবলি জানেও না, হয়তো অনেকে দেখেই নেই, এই জন্য জানে না। 2021 সালে যখন কোভিড চলতেছে, আমি আয়ারল্যান্ডে, এবং তখন আমি ফেসবুক লাইভে, তখন ফেসবুক লাইভ ওয়াজ আ বিগ থিং, স্ট্রিমিয়ার্ড, হাবি জাবি, ওগুলো অনেক কিছু চলে আসছিল। তো তখন আমি ফেসবুক লাইভে পডকাস্টই, বাট তখন আমরা পডকাস্ট বলতাম না, তখন পডকাস্ট ব্যাপারটা ভাবে আসে না, ইন্টারভিউ টাইপ জিনিসপত্র হইতো। আই হ্যাড 20-30 হাজার সাবস্ক্রাইবার এরকম, অ্যান্ড আমার মনে আছে আমি আপনাকে বলেছিলাম অ্যান্ড আপনি আসছিলেন, সো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। খুব বেশি মানুষ হয়তো ওই সময় আসতো না বললে, বাট ওই সময় যারা যারা আমি বলার পর আসছিল তাদের কাছে আমি অলওয়েজ থ্যাঙ্কফুল, বিকজ এখন মোটামুটি সবাই বললে আসে, বাট ওই সময় ব্যাপারটা এরকম ছিল না। So, যেটা এখন জানতে চাচ্ছি ভাইয়া, যে you're an advocate of be your own boss, মানে in a nutshell, মানে নিজে করো, নিজে করে, I mean, do not rely on, you talk about crypto, মানে whatever there is, মানে anything that comes in trend, আপনি এটা কভার করেন। সো এই যে এই হেল্পফুল স্পিরিটটা, ভালোই আপনি একদম টাস্ক ভেঙে দিয়ে দেন যে এটা করো, এটা করলে বেটার হয়। মানে আমি জানি একটা ইউটিউব ভিডিওতে অনেক ডিপ লেভেলে যাওয়া যায় না, বাট আপনি কিন্তু রোড ম্যাপটা দিয়ে দেন। সো হোয়াট গট ইউ স্টার্টেড, কেন এটা করেন? আমি 2016 সালে, আমি 2013 সালে নর্থ সাউথে জয়েন করি বিবিএ, 2016-তে হলো শেষ হয়। তো 16-র লাস্টের 3 মাস যখন আমি ইন্টার্নশিপ করতেছি, তখন আমি ব্যাংক এশিয়ার মতিঝিল হেড অফিসে আমার ইন্টার্নশিপ ছিল, অ্যান্ড আমি ছিলাম হলো মার্কেটিং অ্যান্ড এইচআর মেজর্স, এবং আমার ইন্টার্নশিপ ছিল এইচআর এ। সেম। সো তেমন কিছু করতে হইতো না, একটা ইন্টার্ন আসলে কি করবে হেড অফিসের ভিতরে। সো আমি সকালবেলা একদম সেজেগুজে, ব্যাংক যেহেতু, সো একদম ফর্মাল হয়ে সেজেগুজে যাইতে হইতো, স্যুট পরতাম না, ধরেন ফর্মাল শার্ট আর টাক নিয়ে যেতে হইতো। সকালবেলা 9টায় অফিস শুরু হইতো, আমি 9টায় যেতাম, এবং 5টার আশপাশে অফিস শেষ হতো। আমি 5টায় বের হয়ে যেতাম, বাট যারা ওখানে ধরেন প্রমোশন পাওয়ার আশা আছে বা ওইটা যাদের ক্যারিয়ার, তারা ধরেন বস টস বের হওয়ার জন্য ওয়েট করতো, তারপর সে বের হবে। তো ওখান থেকে আমার বাসায় আসতে 2টা রিক্সা লাগতো। আমি তখন আসার সময় অঙ্ক করতাম, তখন আমি আস্তে আস্তে মানি সাইকোলজি, হাবিজাবি এসব নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছি। তখন আমি আস্তে আস্তে অঙ্ক করতাম, এবং আমি অঙ্কের একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে মানুষের। আমি ভাবতাম যে আচ্ছা, আমি রিটায়ার করব কবে? লেটস সে আমি 60 বছর বয়সে রিটায়ার করব। আমি যদি 60 বছর বয়সে রিটায়ার করি, এবং আমি যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমি আরো 20 বছর বাঁচবো। তো আমি যদি আরো 20 বছর বাঁচি, এই 20 বছরে 20 বছর ইন্টু 12, প্রত্যেক বছরে 12 মাস, সো 240 মাস। এই 240 মাস আমার বাঁচার জন্য টাকা লাগবে। তো ধরেন ঢাকায় যদি একজন থাকে, তখন পর্যন্ত আমার প্ল্যান ছিল আমি ঢাকায় বাংলাদেশে থাকবো,
তো ঢাকায় যদি একজন থাকে, কমফোর্টেবলি থাকতে চায়, এটা 2017-16 সালের কথা, তখন আমি ভাবতাম যে 50-60 হাজার, এখন ধরেন 2 লাখ হয়ে গেছে বা 1 লাখ থেকে এরকম, তো 1 লাখের হিসাবে করেছে। এই যে ঢাকায় যদি কেউ থাকতে চায় তার মাসে 1 লাখ টাকা লাগবে। 60 যখন আমি হয়ে যাব তখন আমার এই 1 লাখ টাকা কিভাবে আসবে? তো আমি চিন্তা করতাম যে 1 লাখ টাকা প্যাসিভলি আমার আসার উপায় কি? আমি যদি ব্যাংকে টাকা, তখন সবাইকে আমি যেটা করতে দেখছি, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট খুব বেশি নাই অ্যাভেলেবল। সো মানুষ যেটা করে, মানুষ সবচেয়ে জনপ্রিয় হলো গভর্নমেন্টের যেসব ইনসেন্টিভস, সঞ্চয়পত্র, তারপরে গভর্নমেন্ট বন্ডস, এগুলো সবচেয়ে জনপ্রিয়। সেকেন্ড জনপ্রিয় হলো ফিক্সড ডিপোজিট, প্রাইভেট ব্যাংক বা পাবলিক ব্যাংকেও ফিক্সড ডিপোজিট করা যায়। এরপরে যায় স্টক মার্কেট, দ্যাটস বেসিক্যালি ইট। এর বাইরে আর তেমন কিছু নাই। এরপরে আপনি দোকানে ইনভেস্ট করবেন এবং আপনার পার্সোনাল ক্যাপাসিটির উপরে। সো আপনি যদি, এখানে দ্য ম্যাথ গেটস রিয়েলি ইন্টারেস্টিং, আপনি যদি ভাবেন যে আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকা লাগবে প্যাসিভলি, যেটা দিয়ে আমি আমার জীবন চালাবো, সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে কত টাকা থাকতে হবে যাতে করে প্রত্যেক মাসে 1 লাখ টাকা আসে? এই ম্যাথটা খুব উইয়ার্ড। সো ম্যাথ ভেঙে বলি তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। প্রত্যেক মাসে আপনার কত টাকা লাগবে জীবন চালানোর জন্য, এটাকে ফার্স্টে 12 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেক বছরে আমাদের কত টাকা লাগে জীবন চালানোর জন্য। লেটস সে 1 লাখ টাকা লাগে মাসে ঢাকায় থাকতে, তাহলে বছরে লাগে 12 লাখ। বছরে যদি 12 লাখ টাকা লাগে, এরপর আমরা 25 দিয়ে গুণ দিব, একটু পরে বলতেছি কেন। 25 দিয়ে গুণ দিলে 12 লাখ ইন্টু 25 ইজ লাইক অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি হবে। তো 3 কোটি টাকার আশপাশে আপনার লাগবে লিকুইড ইন দ্য ব্যাংক, যাতে ওইটার ইন্টারেস্ট বছরে 12 লাখ টাকা হয়। সো তার মানে সহজ হিসাব, 60 বছর বয়সে আমার ব্যাংকে যদি 3 কোটি টাকা থাকে, তাহলে প্রত্যেক মাসে আমার ইন্টারেস্ট আসবে 1 লাখ টাকা। আমার কিছু করতে হবে না, প্রত্যেক মাসে আমার ইন্টারেস্ট হবে, ওটা আমি খরচ করবো, আমার জীবন চলবে। এখন 60 বছর বয়সে ব্যাংকে 3 কোটি টাকা লিকুইড আছে, এটা কিভাবে করা সম্ভব? নেক্সট স্টেপ, এটা আমি ভাবা যাবে যে 60 বছরে কিভাবে আমার ব্যাংকে 3 কোটি টাকা থাকবে। এখন 3 কোটি টাকা যদি আমি 60 বছর বয়সে চাই, আমি 40 বছরের একটা ক্যারিয়ার, ধরুন 25 বছর বয়সে আমি চাকরি জীবনে প্রবেশ করলাম, তো 25 থেকে 50-25 বছর আর হইল গিয়ে 35 বছরের একটা ক্যারিয়ার হবে আমার। 35 বছর বয়সের মধ্যে আমার 3 কোটি টাকা জমাইতে হবে। আপনারা যদি অঙ্ক করার চেষ্টা করেন, আপনি দেখবেন আপনার পার্টনারের, আপনার স্বামী স্ত্রীর খরচ, আপনার বাচ্চার খরচ, আপনার ওল্ড প্যারেন্টের খরচ, নেসেসারি বিলস, তারপরে মেডিকেল, সব যদি আপনি মিলান, কোনোভাবেই কোনো ইকুয়েশনে এটা সম্ভব না আপনি যদি 2 লাখ টাকাও বেতন পান, আপনি সেভ করে 3 কোটি টাকায় পৌঁছাবেন, এটা সম্ভব না। মজার ব্যাপার হইল, এই অঙ্ক যেটা 3 কোটি ছিল, উইথ দ্য রেট অফ ইনফ্লেশন ইন বাংলাদেশ, তখন আরো কম ছিল, গ্লোবালি অনেক কম ছিল। গ্লোবাল থেকে বাংলাদেশ সবসময় একটু বেশি ছিল। এখন গত 2-3 বছর অবস্থা গ্লোবালিও খারাপ, বাংলাদেশ আরো খারাপ। তো বাংলাদেশের অ্যাভারেজ ইনফ্লেশন 11-13% হইলো। বাংলাদেশ ব্যাংক প্রত্যেক মাসে ডেটা পাবলিশ করেছে, আপনারা যারা bb.org.bd এর কি জেনে আছে যে দেখতে পারে মানুষ, 13%-এর আশপাশে। 7% মানে হলো 10% মানে হলো প্রত্যেক 7 বছরে ডাবল হয়। তো আমাদের টাকার ভ্যালু প্রত্যেক 5 থেকে 6 বছরে হাফ হয় বিডিটির ভ্যালু। তো বিডিটির ভ্যালু যদি প্রত্যেক 7-8-10 বছরে হাফ হয়, তাহলে আমি একটু বেশি টেকনিক্যাল বলে ফেলতেছি মনে হয় কথাবার্তা, বাট আপনারা নিয়ে বুঝবে, সমস্যা নেই। তাহলে আপনি চিন্তা করেন, 60 বছর বয়সে আমার আসলে 3 কোটি টাকা লাগবে না, প্রত্যেক 10 বছরে যদি টাকার ভ্যালু হাফ হয়, তাহলে আমার যখন 40 হবে তখন 3 কোটি টাকার ভ্যালু হবে 1.5 কোটি, তার মানে আমার লাগবে 6 কোটি। আমার বয়স যখন 50 হবে তখন আসলে আমার লাগবে 12 কোটি, ওই সেম পারচেস করার এবিলিটি থাকার জন্য, এবং আমার বয়স যখন 60 হবে তখন আমার লাগবে 24 কোটি। এটা হইলো লট অফ মানি। হ্যাঁ, সো এখন 1 লাখ টাকার ভ্যালু যেটা, ওইখানে 24 কোটি থাকলে যে টাকাটা আসবে ওইটার ভ্যালুটা সেম হবে বিকজ অফ ইনফ্লেশন। তো এই অঙ্ক করতাম আমি ইন্টার্নশিপ থেকে আসার সময়, বাসায় বসে অঙ্ক করতাম, এবং আসার সময় আমি ভাবতাম যে এখন আসলে কি করা যায়, এবং কোনোভাবেই আমি মিলাইতে পারতাম না যে এটা আসলে সম্ভব। কোনোভাবে, এই কারণেই মানুষ কখনো রিটায়ারও করতে পারে না। অনেকে তাদের বাচ্চা কাচ্চার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, অনেকে তাদের প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, অনেকে তাদের আদার হাফের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। কোনোভাবেই সম্ভব না যে বড় একটা লিকুইড মানি ইভেন্ট ছাড়া আপনি রিটায়ারমেন্টে যাইতে পারবেন বাংলাদেশে। কোনো ম্যাথই এটা সাপোর্ট করে না, এবং জিনিসটা কি লজিক্যালি সম্ভব না। তা আপনার মৃত্যু পর্যন্ত কাজ করতে হবে। আমি মৃত্যু পর্যন্ত কাজ করতে চাই নাই, কি করা যায় তাহলে এখন, এবং একমাত্র অল্টারনেট অপশন হিসেবে আমি দেখলাম যে না, বিজনেসে গেলে যখন আমি আমার টাইম ট্রেড করা বন্ধ করব, তখনই শুধুমাত্র যে আমার পক্ষে পসিবল এরকম একটা দুনিয়া দেখতে, যেখানে আমার প্ল্যান ছিল যে আমি 30-40-এর পরে কাজকর্ম করতে চাই না।
আমি তখন আমার প্ল্যান ছিল যে আমি আপনার অডিয়েন্স শুনলে রাগ হবে, তখন আমার প্ল্যান ছিল আমি গেম খেলবো আর চিকেন ফ্রাই খাবো। গেম খেলা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, চিকেন ফ্রাই এটা ছিল আমার ড্রিম যে সকালে আমি 11টায় উঠবো, হ্যাঁ প্লে স্টেশন ছাড়বো, চিকেন ফ্রাই থাকবে আর গেম খেলবো। এটা ছিল আমার প্ল্যান। তো এই প্ল্যান কোনোভাবে যেহেতু হচ্ছিল না, একমাত্র অপশন ছিল জার্নি টুয়ার্ডস এন্টারপ্রেনারশিপ, এন্ড সো আই স্টার্টেড ডুইং বিজনেস স্টাফ। এই হলো গিয়ে ঘটনা, কেন আমি বিজনেসে আসছি। আচ্ছা, এন্ড এই বিজনেস তো নিজের জন্য ছিল, কোন সুইচটা ট্রিগার করলো সো দ্যাট ইউ ওয়েন্ট ইনটু কন্টেন্ট ক্রিয়েশন এন্ড এম্পাওয়ারিং আদার্স থ্রু ইওর জার্নি, মানে কেন? এটা অনেকটাই অ্যাক্সিডেন্টাল, এবং আই থিঙ্ক আমি অনেক বেশি যে রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, হাবি জাবি টাইমিং অনেক কিছু লাক টু সাম এক্সটেন্ট হার্ডওয়ার্ক করলেই আসে। বাট আমার মনে হয় যে আমার লাইক 20% হার্ডওয়ার্ক, 80% লাক, এরকম, নট 50-50। সো আমি 2016-17-তে আমি আয়ারল্যান্ড চলে যাই মাস্টার্স করতে, এবং মাস্টার্সের পাশাপাশি আমি তখন এন্টারপ্রেনারিয়াল জার্নির মধ্যে একদম ফুল অন। আমি ওয়েবসাইট বানাচ্ছি, বেচতেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং, হাবি জাবি অনেক কিছু করতেছি এবং ভালো চলতেছে, প্লাস মাস্টার্সও করতেছি ডিজিটাল মার্কেটিং এ। তো তখন মনে হইলো যে এই যে বিভিন্ন জিনিস শিখতেছি এগুলা নিয়ে ভিডিও বানাই। এই যে ফ্রিল্যান্সিং করতেছি, কি ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলি। 2018 সালের কথা, 17-18 সালের কথা। আমি আপনার মতো এরকম প্রফেশনাল না, ক্যামেরা কি জিনিস আমার কোনো ধারণাই নাই। 2017-18-তে মোবাইল ইন্ডাস্ট্রি তো অ্যাডভান্স ছিল না যে একটা বেসিক মোবাইল দিয়ে আপনি some of your videos মানে একটা সলিড ব্যাকগ্রাউন্ডে ইউ স্টার্টেড স্পিকিং উইথ আ রোড যে ল্যাপেল বাইক। হ্যাঁ সো তখন এখন যেরকম একজন চাইলেই তার আইফোনে বা অ্যান্ড্রয়েডে বেসিক ক্যামেরা সবাই মনে হয় ফোরকে দেয়, বাট ওই সময় এরকম ছিল না। ওই সময় তখনও একটু কোয়ালিটি খারাপ ছিল। তো ওগুলো দিয়ে আমি তখন রেকর্ড করতেছি, তেমন কোনো আহামরি জ্ঞানী জিনিসপত্র বলতেছি এরকম না, আমি তখন নিজেও বুঝি কম। এবং এই করতেছি 2 মাস পর একটা ভিডিও করি, 3 মাস পর একটা ভিডিও করি, অল্প কিছু মানুষ দেখে, খুবই টেকনিক্যাল ভিডিও, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর দুনিয়ারি ভিডিও, জেনারেল কোনো টপিক না, বাইরের কেউ অত দেখেও না। এবং এই করতে করতে আমার 40-50-60 হাজার সাবস্ক্রাইবারের মতো হয়ে গেল ইউটিউবে। এবং তারপরে কোভিড শুরু হইলো। কোভিড যখন শুরু হলো তখন সবাই ইন্টারনেটে চলে আসলো। আমি ততদিন আমার মাস্টার্স শেষ, আমি আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলতেছে, এবং আমি ভাবলাম যে সবাই ইন্টারনেটে চলে আসছে, এবং আমি দেখতেছি যে যেটা আমি শুরুতে বললাম যে সবাই লাইভ করতেছে, সবাই সারাদিন ইন্টারনেটে 24 ঘন্টা অনলাইন, সবাই কেউ কিছু করার তো আসলে উপায় নেই কোভিডে, যেহেতু সবাই বাসায়। তো তখন আমি ভাবলাম যে আমার ভিডিও টিডিও নিয়ে হয়তো আরেকটু রেগুলার হওয়া উচিত। এবং তখন আমি ফার্স্ট ভাবলাম যে হ্যাঁ, এখন আমি তাহলে প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করার চেষ্টা করি। এবং প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করার চেষ্টা করলাম। আমার শুরুর দিকের ইউটিউব লাইব্রেরিতে যে কেউ দেখবে যে কোনো এডিট নাই শুরুতে, শুধু সিঙ্ক করা, সো অডিও এবং ভিডিও মিলানো, জাস্ট ফ্রিস্টাইল। আমার চেহারার উপরে কিছু বসে না, পুরোটা সময় আমাকে দেখা যায়। আচ্ছা, মানে কোনো গ্রাফিক্স কিছু নেই। বেসিক কিছু জিনিস থাকতে পারে, যে আমি যখন কথা বলছি এখানে হয়তো একটা কিছু আসছে, যেটুকু আমি পারতাম আর কি, বাট আমি আমরি কিছু পারতাম। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। এরকম ধরনের একটা ইমেজ হয়তো আমি আমার মাথার পাশে বসাইতে পারতাম যদি কখনো কিছু লাগতো, বাট আহামরি কোনো অ্যানিমেশন কিছুই আসতো না। তো এই রেগুলার করা শুরু করি, এবং কোভিড যখন শুরু হয় তখন আমার সাবস্ক্রাইবার ছিল 60-70 হাজার। কোভিড যখন শেষ হয় এবং দুনিয়া যখন নর্মালে যায় তখন ধরেন 4 লাখ, and 80% credit goes to like COVID, and সবাই ইন্টারনেটে বসে থাকে সারাদিন, and 20% probably me। তখন আমি হাবি জাবি শো লঞ্চ করি, বিজনেস ব্রেকডাউন, হোয়াইট শার্ট, হ্যান ত্যান, যা মাথায় আসে সব করা শুরু করি। ওই তো তারপরে একবার যখন দেখলাম যে ভিডিও আপলোড করলে অনেক মানুষ দেখে, অনেক মানুষ ভ্যালিডেশন বলবো, যে ভ্যালিডেশন আসে, ডোপামিন আসে, এবং যখন ভালো লাগে যে ভিডিও আপলোড করছি, সাথে সাথে 30 জন কমেন্ট করছে, ফার্স্ট কমেন্ট। এটা যখন দেখি তখন তারপরে আর অত এফোর্ট দেওয়া লাগে না, তখন ন্যাচারালি চলে আসে। এবং এখন তো আই গেস কোভিডটা আপনার লাইফ চেঞ্জিং হয়েছে অনেক। কোভিড না থাকলে আই ডোন্ট থিঙ্ক আমি কন্টেন্ট স্পেসে ভালো কিছু করতে পারতাম। আই থিঙ্ক আমার জন্য সিমিলার। এই কোভিড টাইমে আমি এগুলো সব কালেক্ট করছি আর কি, বুঝছেন, বিকজ আই কুডন্ট গো আউটসাইড, আই কুডন্ট গো টু দ্য জিম। আমার বাসায় শুধু একটা মানে খোলা ডাম্বেল ছিল, অ্যান্ড দ্য অনলি ওয়েট আই হ্যাড ওয়াজ 29 কেজি। হ্যাঁ, না 29 কেজি ইজ নট আ লট অফ ওয়েট। আমি এক হাতে করতাম সব, একদম স্ট্যাক করে আমার জীবন ঝুঁকি নিয়ে প্র্যাকটিস করতাম, জাস্ট টু গেট মাইসেলফ ফিট। 1 কেজিও বাড়েনি কোভিড, 1 কেজিও কমে নাই। সো আই কেপ্ট ইট রাইট। বাট এই কোভিডের সময় আই স্টাডিড আ লট, মানে প্রবাবলি আই হ্যাভ গটেন 6-7টা সার্টিফিকেশন
from ISSA, NCCPT, precision nutrition, so stuff like that. So I guess COVID, which will not turn problems into features, but turn it around. So I think you did the same thing, but you focused on ekdom dive in, and I focused on the skill acquiring. Very well. আমি জানি না ওগুলো রেকর্ড হয়েছে নাকি, আমি একটু আগে এগুলো নিয়ে জিনিসপত্র জিজ্ঞেস করছি, মনে হয় না, আপনারা জানেন না। আমি যেহেতু এই দুনিয়ার মানুষ না, আমার ফিটনেস নিয়ে কোনো ধারণাই নেই, আমি কখনো জিমে যাই না, এবং উচিত না, আপনাদের যাওয়া উচিত, আপনারা যান, আপনারা উনি যাবেন, আমাদের দুজনকে দেখলেই বোঝা যায় কার কথা ফিটনেসের বিষয়ে শোনা উচিত। তো আমার কথা শোনার কোনো দরকার নেই, বাট যে জন্য আমি এটা বললাম সেটা হলো আমার ফিটনেস বিষয়ে ধারণা যেটা ছিল, এটা হলো একটা মানুষ জিমে যায় যাতে ওনার সিক্স প্যাক হয় এবং ওনাকে দেখলে ছেলেদের মেয়েদের সবার ভালো লাগে, বাট প্রাইমারিলি মেয়েদের ভালো লাগবে এই জন্য, এবং সে যার কাছ থেকে শিখে তারও সিক্স প্যাক আছে এই কারণে, বা সে অনেক লাইক হেভি, অনেক ধর মাসল, চারিদিকে মাসল, এই কারণে সে যা বলে তা শুনে। এত কিছু যে পড়াশোনা আছে বা যে স্ট্রেংথ ট্রেনিং বলে যে একটা বিষয় আছে, আমার জিনিসটা ছিল অনেকটা যে আমাকে আমার বড় ভাই শিখাইছে কিভাবে মাসল বানাইতে হয়, আমি এখন আপনাকে শিখাবো কিভাবে মাসল বানাইতে হয়, আপনি তারপর জিমের ইনস্ট্রাক্টর, আপনি আরেকজনকে শিখাবেন। এইটা ছিল আমার লাইন অফ থট, আমি কিছুই জানতাম না, এবং আপনাকে দেখে তারপর আরো কয়েকজনকে দেখে, বাট প্রাইমারিলি আপনাকে দেখে আমি বুঝছি যে না, পড়াশোনার যে সার্টিফিকেশনও যে হয় এটাও আমি জানতাম না। হ্যাঁ, অনেক আছে, and there are countless and very expensive ones. So precision nutrition, which is a nutrition and lifestyle coaching based certification, which was around $1,000, and I think that was one of the life-changing courses আপনাদেরকেও বলছি, বিকজ এতদিন খালি স্কিলটা জানতাম, ওটার পিছনে যে সাইকোলজিটা, আমি আপনাকে ডায়েট দিলাম, আপনি তো মানবেন না, কয়জন মানে? So then ওখানে breaking it down into tasks, making it easier, just like whatever you do in business coaching, consider that in lifestyle hierarchy. So ওইটা ছিল eye opening, but the investment was well worth it. এখন $1,000 would be around কত, 1,20,000, 25,000 টাকা with conversion and whatever you want to go for. So yeah, I guess guys, if you can take something, whenever you have a problem, like Khalid bhai, he dove right into solving it and making a lot, as much as he could during COVID times. আমরা বসেছিলাম, আমি কোভিড এর সময় আমি আমার লাইক 6-7টা সার্টিফিকেশনের দিকে পড়াশোনা ফুললি একদম ঝাঁপায় পড়ছে একদম, and that's one of the reason I right now, even though I worked in 2 different franchises, একটা Tap Out আর একটা Left 45, so পরে I was able to create my own studio, like Farhan bhai'erও studio আছে downstairs, by the way, আমার স্টুডিওর নিচে, so if anyone comes to see him, yeah, please উপরে এসে vice versa, সেটা হয় আপনার এক ফ্লোর উঠতে হবে বা আপনার এক ফ্লোর নামতে হবে। Exactly. So that's how আবার এখানে এসে I got to found out যে উনি আমার প্রতিবেশী হলো, even though probably it's been a while. It's been a while 2019 থেকে 4-5 অনেক আগে থেকে। So Bhai has been growing exponentially, and I love it, and that's what it shows. I mean, he stuck to it. সত্যি কথা, আমার ওনার সবচেয়ে ভালো কন্টেন্ট গুলো লাগে, যেমন স্টোরি বিল্ডিং স্টোরি ব্র্যান্ড একটা বুক কভার করছিল, দ্যাট ওয়াজ সো আই ওপেনিং। আই read the entire book after his recommendation, then I was like, okay, I should focus a bit more story into my branding, because সবাই খালি ব্র্যান্ড করতে চায়, বাট বিহাইন্ড দ্য সিন বা স্টোরি যেগুলো আমরা জানতে চাই ওটা নিয়ে কেউ কাজ করে না। সো দিস কাইন্ড অফ কন্টেন্টস are what he's focusing on, and আপনারা যদি entrepreneur হয়ে থাকেন, he has a massive library of anything and everything, most likely, and Passive Journal he has tons of courses to cover all বেশি প্রমোশনাল কথাবার্তা হয়ে যাচ্ছে। না প্রমোশনাল না, he's not paying me anything, by the way. আর আমার বিড়াল টিড়ালও নাই যে আমি ওনার পেট হসপিটালে রাখবো, বাট এটা হলো আমার পার্সোনাল I will just say this is a fan kind of moment, because I really admire jara a great dite pare. Suppose someone like me who's running a one-person business, there are udyokta etai to you start with usually the first route is ekta founder thake, they started expanding. So আমি যখন একটু মাথা খাবো আপনার যে আমাদের মতো মানুষজন যারা এই যে আপনি যে বললেন you wanted to be your own boss, how do we get started? যদি the section আমি একটু আপনাকে বলবো, just imagine it's a 10-step program. হ্যাঁ, so take a minute, দরকার পড়লে we'll pause it, take a minute and একটু চিন্তা করেন যে আপনাদের আমাদের মতো the upcoming people, whether it's content creation হোক, courses হোক, gym হোক, business হোক, যেমন আমার আম্মুকে আমি empower করে I started a food brand. Yeah, that's right. Yeah, so
I inspired her a lot, but একা মানুষ হাত কম, হ্যাঁ, so আমার যেমন challenges থাকে hiring people. I think I should hire an intern or assistant or something like that to take care of the executive work. এরকম. So একটু take a moment and আমাদের মতো মানুষজন, because you have a lot of courses that supports a lot of this. Since আপনি এটা advocate করেন, what would be a 10-step method for someone to get started in this economy? মানে এই ইকোনমিতে একটা যদি 1% business owner হইতে চায় to be like you or রিটায়ারমেন্টে যেন আমরা একটা কোশ্চেন পাই, where do we get started from? মানে কই শুরু করব? That's a very good question and I wish I had like a 10-step সুন্দর formula. I know, that's why I'm forcing you to put it into a box যেন আমরা ফ্লাফটা করতে পারি. Step 1 would probably be, বা step 0 would probably be যে to understand আপনি এখন যেভাবে করতেছেন, একটু যদি আপনি লং টার্মে চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি এখন যেটা করতেছেন মোস্ট লাইকলি এটা করে আসলে আপনার কিছু হবে না। ইভেন যদি এটা খুব আপনার মনে হয় যে সমাজের চোখে আমি খুব একটা ভালো জিনিস করতেছি বা আমি একটা খুব প্রেস্টিজিয়াস জবের মধ্যে আছি, আপনি একটু খাতা কলম নিয়ে বসে একটু অঙ্ক করার চেষ্টা করলে আপনি বুঝবেন যে এটা আসলে হবে না, বেশি দিন আপনি এটা করতে পারবেন না এবং আপনার একটা বিপদ আসতে যাচ্ছে। এটা কি চাকরির ক্ষেত্রে না, জাস্ট কারেন্ট হোয়াট এভার উই আর ডুইং? মোস্টলি চাকরি যারা করতেছে না তাদের তো আসলে হারানোর কিছু আপনি করতেছেন এমনিতেই, আপনার তো অঙ্ক করার কিছু নেই, আপনি জিরোতে। যারা চাকরি করতেছে তাদেরও অনেককেই আমি বলবো যে অনেকে ধরেন ভাবে যে আমি এই দোকানের ম্যানেজার, আমি মাসে বেতন পাই 25,000 টাকা, আমি এটা করতে থাকবো, আমার 25,000 টাকা প্রত্যেক মাসে আসতে থাকবে, আমি আগামী 10 বছর 15 বছর এটা করবো, 25,000 হয়তো যা 50,000 হবে, এরপর শেষ। এই দিস উইল নট ওয়ার্ক, এটা হবে না। এবং 50,000 যদি হয়ও আপনার জীবন ভালো হবে না, আপনি এক জায়গায় স্টাক, আপনি বুঝবেনও না অনেক সময় যে আপনি স্টাক হয়ে আছেন এবং আস্তে আস্তে আপনার কোয়ালিটি অফ লাইফ কমবে, খারাপ হবে। আচ্ছা, আর এটাই তো মানে আপনি যেমন বললেন ইনফ্লেশন এন্ড এভরিথিং। ইনফ্লেশন প্রাইমারিলি, টাকার ভ্যালু কমা প্রাইমারিলি, আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টর তো থাকেই, যেমন ধরেন এআই এসে আপনাকে ডিস্টার্ব করবে, তারপরে অন্যান্য বিজনেস ওনাররা ভাবা শুরু করবে যে আওয়ার নিবো কেন, ফিলিপিন থেকে একজনের নেই যে আর একটু ভালো, অনেক অনেক ধরনের সফটওয়্যারস অ্যান্ড টুলস আরো অ্যাডভান্স হবে, যে কারণে আপনি যা করতেন তা আসলে লাগবেই না। সো আপনার ওই 25,000 50,000 হওয়ার জায়গায় জিরো হয়ে যেতে পারে। সো এরকম অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস তো আছেই, বাট সব যদি ঠিকঠাক মতো চলে তাও আপনার কোয়ালিটি অফ লাইফ কমবে বিকজ অফ ইকোনমি। সো স্টেপ 0 হলো যে থিংক লং টার্ম, আই গেস, থিংক লং টার্ম এন্ড আন্ডারস্ট্যান্ড যে এভাবে করার থেকে আপনি যদি কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারেন তাইলে আসলে আপনার চান্স অফ হ্যাভিং আ গুড লাইফ বেটার। নট লাইক যে হবে, বিজনেস ফেল করে অনেক, আমরা জানি যে 8টা বা 16টা বিজনেস একটা ফেল করা মনে হয় এরকম, তো এমন না যে হবেই, বাট ইটস আ রিস্ক ওয়ার্থ টেকিং, বিকজ তাহলে আপনার জীবনে অনেক সুন্দর একটা চান্স থাকে। দেন স্টেপ 2 প্রবাবলি হবে বোঝা যে আমি এখন কি নিয়ে বিজনেস করব, অ্যান্ড দেন উইটার অ্যারাউন্ডে স্কিল গ্যাদার করার চেষ্টা করা ইন আ জব। সো হতে পারে যে আমি ভাবলাম যে আমি একটা ফিটনেস স্টুডিও দিব, এই যে ওনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড আজকে, যে ওনার এত কিছু আছে, ওনার এত ক্লায়েন্ট আসে, উনি এত সাকসেসফুল, সো আমি এরকম ওনার মতো কিছু একটা করতে চাই। তখন আপনি তো যে হঠাৎ করে একটা তেজগাঁও একটা স্টুডিও দিয়ে বসবেন না। সো ফার্স্ট স্টেপ উড বি আন্ডারস্ট্যান্ডিং যে উনি আসলে করছেটা কি হয়েছে, কিভাবে কি হয়, ব্যাক ট্র্যাক করে পুরো জিনিসটা বোঝা, অ্যান্ড দেন বোঝার পরে এক এক করে ল্যাডার ক্লাইম্ব করা। সো ফার্স্টে হয়তো আমি নিজে ফিট হওয়ার চেষ্টা করবো, কারণ আমার মনে হয় না যে আমি 20টা সার্টিফিকেট এভাবে আইনা যদি মোটা হয় এসব পয়সা থাকি, কেউ আমার প্রতি আমার কোনো কিছু শুনবে, শোনা উচিত না। কেউ যদি শুনে তাহলে আই জাজ হিম যে কেন শুনতেছে। তো ওটা হবে ফার্স্ট, নিজেকে ঠিক করা। সেকেন্ড হবে স্কিলগুলো অ্যাকোয়ার করার চেষ্টা করা। অনেক সায়েন্সেস আছে, ভাইয়ার বাকি ভিডিওগুলো হয়তো আপনারা আরো জানতে পারবেন যে কি কি আছে। অনেক সায়েন্সেস, অনেক মেথোডোলজিস আছে, অনেক কিছু আছে, অনেক R&D হয়েছে, অনেক 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 ডিটেল আছে। কি যে আছে তা আমি নিজেও জানি না, কারণ আমি এক্সাম্পল দিতে পারতেছি না। ওগুলো বোঝা, সো স্কিল বোঝা, অ্যান্ড দেন নিজেকে এমন একটা জায়গায় স্কিল বুঝতে বুঝতে নিয়ে যাওয়া যাতে ইউ ক্যান ওয়ার্ক ফর সামওয়ান লাইক হিম, ইদার ফ্রি অর আই থিঙ্ক এরকম একটা সময় আসবে যখন আপনি ওনাকে টাকা দিবেন, ওনার কাছে নট লাইক এক্স্যাক্টলি আপনাকে, এরকম একটা সময় হয়তো আসবে যখন আপনার টাকা দিয়ে ইন্টার্ন করতে হবে আমার মনে হয়, বিকজ একটা ইন্টার্ন নেওয়ার ইনসেন্টিভ একজন এমপ্লয়ারের বেশ কম, এবং যতই দিন যাচ্ছে ততই আরো কম হচ্ছে। একটা ইন্টার্ন নিলে ওই ইন্টার্নটার যদি একটা ভালো জায়গায় হয়, সে ইন্টার্ন বা জুনিয়র এমপ্লয়ি যেভাবেই দেখেন, তার যত লাভ হয়
ভার্সেস ওই কোম্পানির যত লাভ হয়, দুইটার মধ্যে বিস্তর ফারাক। ইন্টার্নটার বা জুনিয়র ম্যানেজারটা সে যদি অ্যাকচুয়ালি শিখতে চায় তার অনেক লাভ হয়, কোম্পানি ওনার তেমন কোনো আহামরি লাভ হয় না, সে না হইলেও তার চলতো। তো আই থিঙ্ক এরকম একটা সময় আসতে পারে যখন প্রত্যেকেরই ইন্টার্ন থেকে টাকা আসবে যে তুমি এখানে এসে শিখো, এরকম। সো নেক্সট স্টেপ হবে কোনো একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়া, কাজকর্ম শেখা। সো এরকম জায়গায় হইলে আপনি এরকম কোথাও এসে শেখার চেষ্টা করবেন, তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন। আমাদের দুনিয়ায় হইলে আমরা বলি যে এজেন্সিতে যায় কিছু প্র্যাকটিস করতে, বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যায় কিছু শেখার চেষ্টা করতে, বা নিজে নিজে ছোট ছোট প্রজেক্ট বানায় শেখার চেষ্টা করতে। তো প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং পোর্টফোলিও এক্সপ্যান্ড করা। এরপরে একটা টাইম আসবে, এই জিনিস 2 বছর 3 বছর 5 বছর করার পরে যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি এখন এনাফ জানি, যেই কারণে এই নলেজ এবং এই এক্সপিরিয়েন্স, অনেক আপনার স্কিল হয়েছে এবং আপনার গত 3-4 বছর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এই দুটো মিলায় এখন আমি ছোট কিছু একটা শুরু করতে পারি আমার নিজের। এগেইন সেম এক্সাম্পলে যদি আমরা থাকি, তাহলে যে হ্যাঁ আমি মিনহাজ ভাইয়ের জন্য 3 বছর কাজ করছি, তার আগে আমি এই 2টা ট্রেনিং প্রোগ্রাম সার্টিফাইড হইছি, তারও আগে আমি 2 বছর ধরে স্কিল বুঝছি, এখন আমি একটা ক্লায়েন্ট নিজে নেওয়ার চেষ্টা করে দেখি আমি পারি নাকি। দ্যাট উড বি দ্য স্টেপ 3 or 4, এরকম কিছু একটা ক্লায়েন্ট নিলাম। একটা ক্লায়েন্ট নেওয়ার পরে আপনার ধ্যান জ্ঞান জীবনের সব গোল হওয়া উচিত ওই ক্লায়েন্টটা যেন 100% হ্যাপি থাকে, নাথিং এলস ম্যাটার্স। মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ফার্স্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ফার্স্ট, এবং ওই একটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন বাকি সব কিছুর থেকে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই সময়। যদি এটা ঠিক মতো হয়, দেন 2টা জিনিস হতে পারে। এক, ওই ক্লায়েন্টটার থেকে আরেকটা ক্লায়েন্ট আসতে পারে, অথবা ওই ক্লায়েন্টটা যেভাবে আসছে সেভাবে আরেকটা ক্লায়েন্ট আসতে পারে। সো উনি যেহেতু ফার্স্ট ক্লায়েন্ট ছিল, উনি তো আরেকটা ক্লায়েন্ট থেকে আসে নাই, উনি নিজেই আসছে। সো আপনি ওনাকে কোনোভাবে আনছেন, ওভাবেই আপনি সেকেন্ডটা আনতে পারেন, অথবা আপনার সার্ভিস যদি খুব ভালো হয় তাহলে উনার থেকেও সেকেন্ডটা আসতে পারে। তাও যদি না হয়, থার্ডের সময় যেয়ে দেখবেন, বা ফোর্থের সময় যেয়ে দেখবেন, বা 5 নম্বরটার সময় যেয়ে দেখবেন যে আপনার এই 5 জনের থেকে একজন আসতেছে। তার যদি না আসে তাহলে আপনি প্রথমটা যেভাবে পেয়েছেন ওভাবে আপনি চালাইতে থাকবেন। এরকম করতে করতে একটা টাইমে যে আপনি দেখবেন যে আপনার টাইমের সাথে আপনার ওয়ার্কলোড আর মিলতেছে না। তো একটা টাইমে যখন দিয়ে দেখবেন আপনার প্রত্যেক সিম্পল ম্যাথ যদি আমরা করার চেষ্টা করি, ধরেন আমি 1 ঘন্টার একটা সেশন করাই, আমি দিনে 8 ঘন্টা সেশন করাইতে চাই, এখন আমার ক্লায়েন্ট হয়ে গেছে 9টা, এখন আর আমার পক্ষে সম্ভব না। সো দেন ইউ হ্যাভ 2 অপশনস। এক, আমি এখন আমার দাম বাড়ায় ক্লায়েন্ট কমাবো যাতে ক্লায়েন্ট 8টাই থাকে বাট আমার প্রাইস বাড়তেছে, অথবা আমি এখন ব্র্যান্ড বানাবো, আমি আরো ট্রেনার নিব, আমি এক্সপ্যান্ড করবো। তো এটা আপনার একটা ভালো সময়, তো তখন আপনি চিন্তা ভাবনা করতে পারবেন যে আমি কি ওভারহেড বাড়ানোর দিকে যাবো, নাকি আমি এখন যেভাবে আছি ওভাবে আস্তে আস্তে নিজের ভ্যালু বাড়াইতে থাকবো এবং নিজের ফ্রিডম ফ্লেক্সিবিলিটি থাকবে। আমি শিওর দুইটাই খুব ভালো। সেকেন্ডটায় হয়তো বেশি ভালো, যেহেতু সেকেন্ডটায় এমপ্লয়মেন্ট বাড়ে, অনেক মানুষের কর্মসংস্থান হয়। আমার নিজের ফার্স্টটা ভালো লাগে বিকজ আই ভ্যালু মাই ফ্রিডম আ লট। সো আমি ধরেন এরকম অনেক মানুষ আছে যারা ধরেন বিশাল বিশাল ফ্যাক্টরি চালায়, বাংলাদেশে গার্মেন্টস চালাচ্ছে, ইন্ডাস্ট্রি চালাচ্ছে। আমাদের সবার পরিচিত দেখবেন মামা, খালা, চাচা এরকম আছে, বিশাল ফ্যাক্টরি চালায়, অনেক রেসপন্সিবিলিটি, তাদের কারণে অনেক মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে খুব ভালো। সকাল থেকে রাত পর্যন্ত টানা ফোন আসতেছে, টানা ফোন আসতেছে, টানা সেই জায়গায় যেতেছে, ওই জায়গায় যেতেছে, তার মানে কোনো স্যানিটি নেই জীবনের। খুবই ভালো ইকোনমির জন্য এরকম মানুষ দরকার, বাট এরকম একটা মানুষ আপনি হবেন নাকি হবেন না এটা আপনার চিন্তা করতে হবে। আমার মনে হয়েছে যে না, আমি এরকম হইতে চাই না। আমি চাই ভাই আমি 30 দিন দেশে থাকবো, এরপর 20 দিন কেনিয়া থাকবো, এরপর 15 দিন সুইজারল্যান্ড থাকবো, এরপর 20 দিন আয়ারল্যান্ড থাকবো, এবং কখনো কোনো কিছু ইচ্ছা না করলে আমি জাস্ট শুয়ে থাকবো। আপনি ওই ডিসিশনটা তখন নেবেন যে আমি কি এখন বড় করবো, নাকি আমি আমার ফ্রিডমটাকে ধরে রাখার চেষ্টা করবো। যেটাই আপনি করেন ভালোই হবে হোপফুলি। বাট হ্যাঁ, জেনারেলি এই হলো গিয়ে আপনার জার্নিটা আইডিয়ালি হবে। প্রত্যেকটার ভিতরেই অনেক ঝামেলা আসবে দেখবেন, বাট দ্যাটস জাস্ট জেনারেলি যেরকম হওয়া উচিত ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। জাস্ট টু রিক্যাপ হোয়াট আই আন্ডারস্টুড, আপনি যা বললেন আর কি, ফার্স্ট হলো যে টু রিয়ালাইজ যে শর্ট টার্মে আমি যা করতেছি ইট ইজ নট অ্যাকচুয়ালি গোনা হেল্প ইন দ্য লং টার্ম। ডেড এন্ড জব যদি থাকেন, ইউ গাইস, আমি জাস্ট রিক্যাপ করছি ফর মাই অডিয়েন্স, যেন ডেড এন্ড জবে থাকেন, ইউ নিড টু থিঙ্ক লং টার্ম, যেটা ভাইয়া বলতেছে যে আর্লি রিটায়ারমেন্ট, বা আমি নিজেকে কই দেখছি 5 বছর, এটা কিন্তু কেউ করতে চায় না। বাট আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ হোয়াট ইজ সেইং। দ্য নেক্সট স্টেপ ইজ স্কিল অ্যাকোয়ারিং। এখন এটারও ভাইয়া 2-3টা বললো, আইদার ইউ ক্যান লার্ন ইট বাই ইয়োর সেলফ, কোনো ভাইটাই, ইউ ক্যান গেট টু অ্যান ইন্টার্নশিপ, একটা টাইমে টাকা দিয়ে শিখতে হবে, যেমন আমরা কোর্স করলাম। দেন আফটার ইউ ডু দ্য কোর্স, ইউ ওয়ার্ক আন্ডার সামওয়ান, মেন্টরশিপের মতো, দ্যাটস দ্য থার্ড ওয়ান, রাইট?
Then once you're confident, according to Bhaiya, you get your first client. However you can, মানে যেমনে পারি ভাই ফ্রেন্ড বা একটা ক্লায়েন্ট দেয়। যদি ফার্স্ট টাইম টাকা না দেয় না দেখ, কিছু যায় আসে না, মানে ওই সময় ইম্পর্টেন্ট না। এটা একটু বলেন যে ফার্স্ট ক্লায়েন্ট যে মানুষ বুঝে আমি করলেই আমি লাখ টাকার ক্লায়েন্ট পাবো, এটা যে কত বড় একটা মানে কি বলবো ভুল ধারণা। মানুষ বুঝে এভরিথিং কামস ইজি। খালিদ ফারহান he did this, it just came to him without any effort. বাপে দিছে, বাপের টাকা, you get the idea, right? এগুলো বলে, বাট ফার্স্টে যে there will be time যে ফ্রিতেও কাজ করতে হইতে পারে, ফ্রিতে ক্লায়েন্ট পাওয়ার জন্য, just to build a portfolio. Can you please add a bit to that? Did you do something like this as well? I'll give you, so I did, but আমি আরো বেটার একটা এক্সাম্পল দিব আপনাকে। সো নিচে আমরা অনেক প্যাসিভ জার্নালের সাকসেস স্টোরি রেকর্ড করেছি গত 2-3 দিন ধরে। গতকালকে একজন এসেছিলেন, উনার এখন 80টার মতো ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট, 80টার মতো। উনি বলতেছে, এবং ঢাকার খুব কাছেই একটা জায়গার পুরো এলাকা উনি কিনে ফেলছে জমি, ওনার এত টাকা হয়ে গেছে এখন। এবং উনি আমাকে অনেকক্ষণ কনভিন্স করার চেষ্টা করছে আপনারও কিনা উচিত, আমার পাশে জমি আছে। ভাই না, আমি কিনবো না, আপনার ভালো। তো উনি যেটা করতো, উনি গুগল ম্যাপে যায় আমেরিকার র্যান্ডম সিটি পিক করে, উনি তো ঢাকাও থাকেন, উনি ঢাকার বাইরে থাকে, উনি আমেরিকার র্যান্ডম সিটি যেটা ওনার মাথায় আসতো, উনি ওইটার সাথে একটা সার্ভিস মিলে গুগল ম্যাপে যায় সার্চ দিত। যেমন ধরেন প্লাম্বার ইন ড্যাশ, আপনি একটা সিটি বসান, সার্চ দিত। সার্চ দেওয়ার পরে গুগল ম্যাপে যে আসতো, উনি প্রত্যেকটা ফোন নাম্বার কপি করে এক্সেলে নিত। এক্সেলে নেওয়ার পরে এখন উনি তো ফোন দিতে পারবেন না, উনি তো বাংলাদেশে বসে আছে, উনি জানে না কিভাবে ফোন দিতে হয়। প্রত্যেকটা নাম্বার এরপর উনি ওনার ফোন বুকে সেভ করতো, দেখার জন্য কার কার হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, সো যার যার হোয়াটসঅ্যাপ আছে তাকে উনি নক করে, যার যার হোয়াটসঅ্যাপ আছে তাদের ওয়েবসাইটটা উনি পাশে বসাইতো, এক্সেলে বসা সেই ওয়েবসাইটের জন্য একটা অডিট করতো। এবং একটা অডিট করতে ধরেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ডিপেন্ডিং অন কত টিপে আপনি যেতে চান। অ্যাসেসমেন্ট, হ্যাঁ, অ্যাসেসমেন্ট, যে ওনার ওয়েবসাইটে কি করা উচিত উনি করতো। তখনও কিন্তু কারোর সাথে কোনো কথা হয়নি, ওনার অডিট করতো, তারপরে ওনাকে হোয়াটসঅ্যাপ করতো যে ভাই আপনার জন্য একটা অডিট করছি আমি, এই 10টা প্রবলেম আমি পাইছি আপনার। এবং তারপর কেউ কিছু রিপ্লাই দিত না ওনাকে। সো হি কেপ্ট ডুইং দ্যাট। সো ধরেন 100 করছে, 200 করছে, 300 করছে, 1800 করছে শেষ পর্যন্ত। এবং 1800 করার পরে যায় এমন একটা সময় আসছে যে হ্যাঁ, এখন ওনার ক্লায়েন্ট আসা শুরু হয়েছে। এবং টোটাল আর কি উনি আমাকে যে যা বলছে, উনি 1800টা অডিট করছে, এবং তারপরে 1800 অডিট থেকে যে 70-80টা ক্লায়েন্ট হয়েছে শেষ পর্যন্ত। কনভার্সন রেটটা একটু ভাই স্কোর উইথ ম্যাথস একটু বলেন তো, কনভার্সন রেটটা কেমন? 100 জনে যদি একজন আসে তাহলে 1%, 1000 জনে যদি একজন আসে তাহলে 0.1%। আপনারা হিসাব করে নেন, বাকিটুকু যে 1.8 এরকম কিছু একটা হবে। খুবই লো। এবং শুধু কনভার্সন দিয়ে বোঝা কঠিন যে কত ম্যামথ অফ আ টাস্ক ইট ইজ, বিকজ অনেককে উনি রিসার্চ করছে বাট রিচ আউটই করতে পারে নাই, কারণ ওনার হোয়াটসঅ্যাপ নাই। সো অ্যাকচুয়াল কনভার্সন নাম্বার যদি হিসাব করে 1800 জনকে তো উনি অডিট পাঠাইছে, কিন্তু ধরেন ওনার ডেটা নিতে হয়েছে হয়তো 10,000-এর, কারণ তার মধ্যে 5-7 হাজারের হোয়াটসঅ্যাপ নাই। সো দিস ইজ এন এক্সাম্পল যে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া ইজ ট্রিকি, এবং অডিট ফ্রি সব, এমন না যে উনি কাউকে ওনাকে টাকা দিবে কেন হঠাৎ করে একজন। সো হ্যাঁ, it'll never come easy. It's a lot of hard work. It is worth it, but it's a lot of hard work. So guys, এটাই। সো আমরা সবসময় হাইলাইটস গুলো দেখি মানুষের সোশ্যাল মিডিয়াতে। I'm sure Farhan bhai had his dark times in business, in life, হ্যাঁ। সো উনি যতটুকু কমফোর্টেবল, উনি অনেক ফ্রিলি অনেক কিছু বলেন। সো এই স্টোরিটা এত অ্যামেজিং ছিল কেন, কারণ কি উনি 1800টা তো অডিট করলো, তার আগে আরো বেশি করলো যেগুলো পায়নি। Just imagine the amount of experience he gathered. এখন যদি কাউকে বলেও কিছু দেখতে হবে না, জাস্ট উইথ আ গ্ল্যান্স ই ক্যান সে ভাই তোমার এই সমস্যা আছে, অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স অ্যান এক্সপার্ট। আমরা না ফ্রিতে কাজ করতে চাই না, আমরা মনে করি যে আমি নর্থ সাউথ থেকে, আমিও সো নর্থ সাউথ থেকে পাস করলাম মার্কেটিং এন্ড এইচআর এ ডাবল মেজর, আমার তো এখন ব্যাট অর ইউনিলিভার, নট টু সে আর কোনো ভালো কোম্পানি নাই, বাট ইউজুয়ালি নর্থ সাউথের পাবলিক গুলো এখানে একটু ঝোঁকটা বেশি দেয়। I have friends there as well, so গালি দিচ্ছি না। So the idea is যে আমি one hit wonder হইতে পারবো না। খালিদ ফারহান ওনার সবগুলো স্টোরিতে বলছে he grew slowly. হ্যাঁ, আপনার নিউজ ফিড আসছে হয়তো একদিনে, বাট he struggled a lot. আয়ারল্যান্ডের স্ট্রাগল নিয়ে বললে আই গেস 10 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে।
সো ইউ আন্ডারস্ট্যান্ড যে গাইস আমরা যখন 1% বিজনেস করব, আমরা ফারহান ভাই হিজ অ্যান অ্যাডভোকেট এরকম জিনিস নিয়ে আমরা মাথায় রাখতে হবে যে ফার্স্টের অ্যাটলিস্ট 1-1.5 বছর you have to learn to work for free. You have to work with very bad pay just to gather an experience. হয়তো you have to give away, in my case যদি হয়, workout plan দিতে হয়েছে ফ্রিতে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করার অনেক জায়গায় এমন ক্লায়েন্ট ছিল তাদের নিয়ে ইস্যু, পরে টার্নড আউট নিতেই প্রবলেম নাই, ওদের অ্যালাইনমেন্ট আর হিপস এর উপরের দিকে প্রবলেম ছিল, এন্ড দে ওয়ার সিটিং রং। স্কোয়াট করতে যে আমি আপনাকে স্টোরিটা বললাম না, তারা নিটা মানে কি বলবো, অ্যালাইনমেন্ট থেকে চাপাই দিয়ে জাস্ট উঠাই ফেলছে। মানে ইউ ক্যান ইমাজিন দ্য ড্যামেজ অ্যান্ড কস্ট। অনেকে এভাবে এসিএল লিগামেন্ট অনেক কিছু ছিঁড়ে। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, যে কনভার্সন রেট পাবো না, আমি ওয়ান হিট ওয়ান্ডার হইতে পারবো না। মানুষের হাইলাইট রিল যদি আমরা দেখে নিজেকে মনে করি, যেটা আমরা সবাই সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু হতাশ হই, ওটা ইজি এসে পড়ছে। আমিও হই। এই যে হিউম্যান অ্যাসপেক্ট, যে আমরা কিন্তু মন খারাপ করি, কমেন্টে মেজাজ খারাপ হয়, তারপর হয়তো কন্টেন্ট বানাবো না, প্রি রেকর্ডেড কন্টেন্ট থাকে, আমরা ওইটা পাবলিশ করি। সবসময় উই ক্যানট বি এট 100%. সো হোয়াট Khalid Farhan ভাই is saying, you need to work hard, work for free, and first client isn't easy. আর একটা ক্লায়েন্ট যদি থাকে, আপনার কিন্তু চাইতে হবে, ভাই রেফার করেন, do you know someone who might be able to help me out with this? Build a connection. উনি কিন্তু শুরুতেই বলছে কাস্টমার সার্ভিস। আমরা মনে করি আমাকে নিতে আসবে, ইউ আর নট দ্য হিরো ম্যান। মানে স্টোরি ব্র্যান্ডের স্টোরি কি, ইউ আর দ্য গাইড। If you are selling something, you are the guide, মানে you are the coach in that case. আপনিও কিন্তু you are a coach, মানে like it or not. That's your title, you teach people. So guys, that's the thing. Customer service first, work for free, and first client isn't easy. একটা যদি কোনো রকম পাই ভালো সার্ভিস দিয়ে, তার আগে নিজেকে বিল্ড করে যে পোর্টফোলিওটা দিব, ওইটার পরেই কিন্তু বাকিগুলো আসবে। So ভাই, এটা তো গেল until we get the first client. Since we're thinking of 10-step program, 5টার মতো স্টেপ আমরা বললাম। Now comes the scaling part. The scaling part, you have done a lot of scaling as well, because আপনি আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে বিজনেস করতেছেন। Now that's something. It's not easy. আমি জানি আপনি মাইক্রো ম্যানেজ করেন না, যেটা আমার বিশ্বাস। আপনি বলতে পারবেন if you do it or not, but you trust your people, you hire the right person, or maybe the first hire is tricky, or maybe I don't have the budget to hire the first people. যেমন আমি স্ট্রাগল করি এক্সিকিউটিভ কাজ নিয়ে, so I do a lot of editing myself. এখন আমার ভাইকে শিখাইছি, ছোট ভাই, so I delegate one way to do it, যে আমি তোকে গেম কিনে দিব বা আমি তোকে কিছু কিনে দিব। হ্যাঁ, so the next step is scaling. And যে আমি নিজে তো করতে পারবো না, যেটা আপনি বলেন 8টা ক্লায়েন্ট 8 ঘন্টা শেষ। How do we scale? How do we market that? এটা একদম গ্রাসরুট, একদম ফান্ডামেন্টাল যদি বলেন, বিকজ আই ওয়ান্ট আপনারও অডিয়েন্স যারা কিন্তু এগুলো মানে দে আর বেসড অন দিস, আই ওয়ান্ট টু স্টার্ট সামথিং। নট সেইং যে আমারটাই করতে হবে বা আপনার মতো মার্কেটিং এজেন্সি বা ফ্রিল্যান্সিং এ করতে হবে, এনিথিং। ইট ক্যান বি আ ক্লোথিং কোম্পানি, ইট ক্যান বি আ সিঙ্গিং বিজনেস, আই ডোন্ট নো, ক্রিয়েটিভ মাসল। How do we scale? গুড কোয়েশ্চেন। I'm not sure যে আপনি কিভাবে যে কোনো বিজনেস, আমি আপনাকে বলি আমাদের কিভাবে হয়। প্রত্যেক, সো উই হ্যাভ এট এনি গিভেন টাইম আমাদের 130 থেকে 180 মতো ক্লায়েন্ট থাকে যাদের আমরা মান্থলি রিকারিং বিল করি। আচ্ছা, ফর দ্য এজেন্সি। তো প্রত্যেক 5 থেকে 6টা ক্লায়েন্টের জন্য উই হায়ার আ নিউ SEO ম্যানেজার অর মেটা ম্যানেজার, ডিপেন্ডিং অন ক্লায়েন্টের টাইপ কিরকম। প্রত্যেক 5 থেকে 6 জনের জন্য একটা নতুন হায়ার আসে আমাদের। আমার জন্য হায়ারিং অনেক ইজি, এবং ইটস আ টিপ। আমি জানি না যেটা আসলে করাটা পসিবল নাকি। ইফ ইউ হ্যাভ আ পার্সোনাল ব্র্যান্ড, দেন অ্যাট্রাক্টিং ট্যালেন্ট বিকামস আ লট ইজিয়ার। আমি যখন আই এম অলওয়েজ হায়ারিং, এবং আমার যখন ইভেন ওয়েন আই এম নট হায়ারিং আই এম হায়ারিং। ধরেন আমি যখন জুতা কিনতে গেছি, কথার কথা, জুতার লোক এসে আমাকে বলা শুরু করছে, ভাই জুতা কিনেন, এই জুতা এই ভালো এই ভালো। আমার মাথার মধ্যে প্রথমেই আসে যে হ্যাঁ উনি তো ভালো সেলসম্যান, হ্যাঁ দেখা যাক ওরা কি ইউজ করবো কোথাও, ওনাকে কি একটা অফার দেওয়া যায়, এটাই জিনিসপত্র মাথায় আসে আবার। বাট জেনারেলি যেটা হয়, আমার কাছে ইনবাউন্ড ট্যালেন্ট অনেক বেশি আসে। সো রেগুলারলি মানুষজন আমাকে মেল করতেছে, মেসেজ পাঠাচ্ছে, এবং প্যাসিভ জার্নাল যেহেতু আছে, সো আমরা নিজেরাও ট্রেন করতেছি। সো প্যাসিভ জার্নাল থেকে আমরা 27,000 মানুষ প্যাসিভ জার্নালে, 27,000 মেম্বার যাদের আমরা শিখাইছি। ফরচুনেট বেশিরভাগেরই কাজ লাগবে না আমার কাছ থেকে, এরকম আমি চাই হোক, এবং এরকম হয়ও। বাট আমাদের যদি কাউকে লাগে, অনেক সময় দেখা যায় তারা অন্য এক জায়গায় আরো টাকা পায়, কিন্তু তারপরেও তারা আমাদের সাথে কাজ করতে রাজি, আমাদের কোম্পানির SEO ম্যানেজার হইতে রাজি, জাস্ট বিকজ সে ধরেন তার আগের 3 বছর আমাকে দেখছে, ব্র্যান্ড হয়ে গেছে, একটা পার্সোনাল কানেকশন হয়ে গেছে, তার মনে হয় যে আমি তো ওনার চিনি,
আমি তো ওনার ভিডিও 3 বছর ধরে দেখতেছি। তো ওই কারণে আমার জন্য অনেক ইজি আচ্ছা রিক্রুটমেন্ট আমার জন্য কখনোই কোনো সমস্যা ছিল না। আমাকে প্রত্যেকদিন মানুষ বলে ফ্রিতে করবো, কোনো সমস্যা নেই। আমার প্রবলেম হলো ভালো মানুষ খুঁজে বের করতে, যে আসলেই পারে। এখন অনেকে ভাবে যে আমি ফ্রিতে করবো, তুই নিবি না কেন? আপনি ফ্রিতে করলেও আমার লস হইতে পারে যদি আপনি ভালো না হন। লস ইজ আ লস। আপনাকে বেতন না দিয়ে আপনি যে ফ্রিতে করতেছেন, এতে যে আমার খুব উদ্ধার হচ্ছে এরকম না ব্যাপারটা। আপনি যদি ভালো না হন, আপনি ফ্রিতে করেন, আপনাকে আমি বেতন দিয়ে করাই, আমার লসই হবে। তো ওই জিনিসটা হ্যাঁ, তো একটা একটু বেশি ডিজিটাল মার্কেটিং কথাবার্তা হয়ে যাবে। ধরেন একটা ক্লায়েন্টের এলটিভি 6 মাস, 8 মাস, 9 মাস, কোনো ক্লায়েন্ট হয়তো 12 মাস। এখন একটা ক্লায়েন্টকে আনার জন্য ধরেন একটা লিডের খরচই আমাদের হয়ে যাবে $60, $70 এরকম একটা লিড, এবং নট এভরি লিড বিকামস আ কাস্টমার। তো 5টা 6টা 7টা 8টা লিডের একটা হয়তো কাস্টমার হবে। তো ওই কাস্টমারের কাছ থেকে আমার রিটার্ন আসা শুরুই হয় 3rd মান্থে যে, বা 2nd মান্থের শেষে যে। এখন আমি যদি একজনকে নেই যে তার ফার্স্ট কাস্টমারের সাথে এমন কিছু একটা বললো বা এমন কিছু একটা দেখাইলো বা রিপোর্টিংটা সে এমন ভাবে সাজাইলো যে কাস্টমারটা 1.5 মাসে চলে গেল বা 2 মাসে চলে গেল, বা 2 মাসে ওর একটা নেগেটিভ ফিলিং আসলো, যেই কারণে 4 নম্বর মাসে যাও চলে গেল, তখন ওই পুরো জিনিসটা আমার লস হয়ে যায় এবং জিরো থেকে শুরু করতে হয়। তো এরকম অনেক ব্যাপার স্যাপার মার্কেটিং এর দুনিয়ায় আমাদের ফেস করতে হয়, যেগুলা হয়তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয় না। বাট জেনারেল কথা হলো গিয়ে স্কেলিং ইজ ভেরি ডিফিকাল্ট, এবং আপনার খুব কনসিয়াসলি চিন্তা করে যদি আসলে আপনার স্কেল করতে চান নাকি। স্কেল করে অনেক বেশি লায়াবিলিটি, ঝামেলা বাড়ে এবং ওভারহেড অনেক বাড়ে, এবং আমার মনে হয় সবসময় এটা ওয়ার্থ ইট। বাট মাঝে মধ্যে এক্সিকিউটিভ টাস্কের জন্য তো, ইফ ইউ ওয়ান্ট টু ডু মিনিংফুল টাস্ক, ইউ নিড সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য এক্সিকিউটিভ স্টাফ। আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করেছেন, ডু আই মাইক্রো ম্যানেজ? সো আই ডোন্ট হ্যাভ আ লট অফ পিপল ইন মাই টিম। অনেকে ভাবে যে, ধরেন আমি যদি কম্পেয়ার করার চেষ্টা করি, 10 মিনিট স্কুল হবে হয়তো আমাদের, যদিও দে ডু আ লট অফ একাডেমিক স্টাফ, আমরা একাডেমিক কিছু করি না, বাট 10 মিনিট স্কুলেরও একটা স্কিল সেকশন আছে, যেখানে ওরা স্কিল শিখায় বিভিন্ন ধরনের। ওইটা হবে আমাদের ডিরেক্ট কম্পিটিশন, ওই স্কিল ডিপার্টমেন্টটা। সো ধরেন 10 মিনিট স্কুলের স্কিল টিমে হয়তো ধরেন আছে 100 জন। আমার প্যাসিভ জার্নালের ম্যানেজ করে হয়তো 3 জন, স্টুডিও ম্যানেজ করে হয়তো আরো 3-4 জন, বাট পুরো প্যাসিভ জার্নাল অপারেশনস ম্যানেজ করতেছে 2 জন বা 3 জন। সো আমার মডেল খুবই ডিফারেন্ট। আমি খুব কম মানুষ নিয়ে কাজ করতে বিশ্বাস করি, এবং আমি একদমই মাইক্রো ম্যানেজ করি না। বেশিরভাগ সময় আমি জানিও না আমার টিম কি করতেছে। এই যে স্টুডিও বসুন্ধরার এল ব্লক থেকে যে এখানে আসলো, আমি তো নাই। না, আই নিউ ইট, বাট আমি কিছু কিভাবে কি হচ্ছে আমি জানতাম না। এবং স্টুডিও হইলো, আমি এখন দেখতে আসছি। সেম ধরেন ফাড়িঘর মিরপুরে ছিল, এখন এখানে আরেকটা হইলো ফাড়িঘর। না আমি বানাইছি, না আমি বানানোর সময় ছিলাম, না আমি দেখছি প্রতিদিন কি বানানো হচ্ছে। ক্যাফে হইলো, আমি রেডি প্রোডাক্ট দেখে মাইনর হাবি জাবি ফিডব্যাক দিচ্ছি, যেগুলা খুব একটা ইম্প্যাক্ট। ধরেন এই জিনিস এখানে লাগাইছেন কেন, হাবি যাবে আর কি। বাট মেজর কাজ যেগুলো, ওগুলো ওনারা নিজেরাই করছে। একবার ভালো মানুষ হায়ার করতে পারলে হয়তো আর সমস্যা হয় না, বাট ভালো মানুষ হায়ার করা আমার জন্য সহজ। সো এটা সবাই পাবে না। সো রিক্যাপ হোয়াট ভাইয়া সেড, একদম যদি ওয়ান লাইনে বলা যায়, ফার্স্ট বিল্ড ইওর ওন ব্র্যান্ড, দ্যাট ওয়ে ইউ ক্যান হায়ার দ্য রাইট কাইন্ড অফ পিপল। ইটস আ বিগ হেল্প। আপনি যাই করেন, খুবই বড় হেল্প if you can build your own brand. So next step comes, how do we build our own brand? Good question. So if you want to give your example, you can. আপনি চাইলে you can give a smaller example, because আমি চাই যে মানুষজন খালিদ ফারহান বা যে মাইন্ডসেটটাই আসলে কিন্তু অল। ইউ ক্যানট টিচ সামওয়ান হাউ টু স্টার্ট এ বিজনেস, বাট রোড ম্যাপটা দেখানো। এই যেমন একটা আই ওপেনিং শুড বি যে ফার্স্ট ক্লায়েন্ট ইজ ইজি। অনেকে কিন্তু বুঝে আমি ক্লাস করলাম, আমি এখনই পাবো বা চাকরি পেয়ে যাবো বা ক্লায়েন্ট পেয়ে যাবো। ট্রাস্ট মি, ইটস নট। এখন হি সেড সামথিং গুড, যে হায়ারিং ইজ ইজি ফর হিম বিকজ হি অলরেডি বিল্ড আ ব্র্যান্ড। নাও ব্যাক ইন 2017 তখন পারতেন এটা করতে? কখনোই না। শুধু হায়ারিং না ভাই, এভরিথিং। এবং আপনার জন্য ইজি, আমি শিওর, যেহেতু আপনাকে এখন অনেক মানুষ চিনে। ওয়ান্স ইউ হ্যাভ আ পার্সোনাল ব্র্যান্ড, এভরিথিং ইজ ইজি, এভরিথিং। ধরেন এখন আমার মনে হইলো যে নিচে একটা ক্যামেরা লাগবে, আই ক্যান কল সামওয়ান যে আমাকে চিনে, সে বলবে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা হলে আপনি আজকে দিয়ে, ইচ্ছা না হলে পরশু দিন দিয়ে। ইভেন এমন মানুষ যাদের ধরেন মাইনর কেস, ধরেন একজন বাসায় ধরেন ম্যাড কফির থেকে একটা পার্সেল গেছে বাসায়, পাঠাও দিয়ে একজন পাঠাইছে। হ্যাঁ, তো মনে করেন হান্নান ভাই একটা পার্সেল পাঠাইছে, পাঠাও দিয়ে বাসায়। তো পাঠানোর লোক আমাকে ফোন দিছে বাসার নিচে যে পার্সেল নিয়ে আসছি। তো তার সাথে আমার কথা বলতে যায়, আপনি কি খালিদ ফারহান? হ্যাঁ।
আমি তো নাই ভাই বাসা, কোনো সমস্যা নেই, আপনি পরে যখন পারেন, এইটা হলো আমার বিকাশ নাম্বার, আপনি দিয়ে। হাবি যাবে অনেক কিছু সহজ হয়ে যায় যেগুলো আসলে লিখে রাখলে হয়তো বোঝা যেত যে কি আসলে সহজ হয়, এবং অনেক কিছু আসলে বোঝা যায় না যে সহজ হচ্ছে, একটু অন্যরকম হয়ে যায়। ব্যাংকে হয়তো আশপাশের লাইনটায় দাঁড়ানো যায় বা লাইনে দাঁড়ানোই লাগে না, তো ওইরকম ব্যাপার স্যাপার। আবার ডোন্ট গেট দ্য রং আইডিয়া, আবার বুঝছেন না যে হি গেটস আ লট অফ প্রিভিলেজ, কেন আপনার গালি দিবে কিন্তু মানুষ। ভাই আমি প্রিভিলেজ নেওয়ার জন্য দেশে থাকতে হয়, আয়ারল্যান্ডে আমাকে কেউ চিনে না, তো আয়ারল্যান্ডে আমি কোনো প্রিভিলেজ পাই না। But you get the idea. So if you work on yourself and show your work, I guess আপনার brand building টা easy হবে. So ভাইয়া, 3 tips from the top of your mind which will help someone with building their brand. It can be content creation, newsletter, or maybe something else. ধরেন আমাকে example ধরেন I'm your case study. What would you suggest me? ফিগার আউট কোন মিডিয়াম অফ কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ফর ইউ। যদি এটা ভিডিও হয় তাহলে খুবই ভালো। সো বাংলাদেশের ল্যান্ডস্কেপটা এমন যে টেক্সট খুব বেশি মানুষ পড়ে না, আস্তে আস্তে হয়তো চেঞ্জ হচ্ছে, বাট টেক্সট দিয়ে একটা রেকগনাইজেবল ব্র্যান্ড বিল্ড করাটা খুবই ডিফিকাল্ট মনে হয় আমার। সো 3 ধরনের কমিউনিকেশন হয়, রিটেন, অডিও, ভিডিও। যদি আপনি ভিডিও করতে পারেন তাহলে বেস্ট, ভিডিও যদি না করতে পারেন দেন কাম টু টেক্সট। অডিও মাঝখানে একসময় মনে হয়েছিল অনেক ভালো করবে, এখন শুধু অডিও দিয়ে মনে হচ্ছে না আর কিছু হবে। শুধু অডিও পডকাস্ট ইজ ভেরি বোরিং টু বি অনেস্ট। একটা টাইম ছিল যখন আমরা অনেক অডিও পডকাস্ট শুধু অডিও পডকাস্ট লঞ্চ হইতো, বাট এখন আর কেউ ওই রাউটে যাচ্ছে না, সবাই ভিডিওতে যাচ্ছে। সো হ্যাঁ, ডু ভিডিও ইফ পসিবল। উল্টাপাল্টা কথা বললেন না, আপনি বুঝেন যে আপনি জানেন আগে যে কি বলবেন তারপর বলেন, কারণ আদারওয়াইজ ওইটা উল্টা হয়ে যাবে, আপনার ব্র্যান্ড বিল্ড তো হবেই না, উল্টা সবাই বুঝবে যে ওর কোনো কথাই শোনা যাবে না। তাহলে we can move on to the first step he said, to find out where or what you want to do আর কি। So ওখান থেকে you can start, like Farhan bhai, start putting your work out there. Video is great. I think video and a combination of short and long form video will do well. See, আপনি যদি কোনো untapped মার্কেটে যেতে পারেন, both organically and so জিনিসটা যেটা হয়, এখন যদি আমরা লিঙ্কডইন লাইভ করি অথবা লিঙ্কডইনে ভিডিও পোস্ট করি, অনেক বেশি ট্র্যাকশন পায় কম্পেয়ার টু ফেসবুকে যদি আপনি একটা রিল পোস্ট করেন বা ইনস্টাগ্রামে যদি আপনি একটা রিল পোস্ট করেন, বিকজ লিঙ্কডইনে সাপ্লাই কম বাংলাদেশি ভিডিও। লিঙ্কডইন যদি দেই, so just to ask you this from your own experience, unless I do an informative video from my field আর কি, আমি যদি ক্লাস ভ্লগ যে মিনিগুলো দেই উইথ অডিও ফর এক্সাম্পল, ওটা কি চলবে ওখানে? বিকজ ওটা কি সেটিং এ চলবে না? প্রবলেম না। সো প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য আমাদের, সো আই বিলিভ যদি আপনি একটা মডেল আছে, আপনি দেখবেন যে মানুষ বড় ভিডিও বানায়, সেই ভিডিও কাইটা শর্ট ভিডিও বানায় তারপর পাবলিশ করে, আমার মনে হয় না ওটা ভালো করে। আমি বিশ্বাস করি, বা আমি এখন যেটা করি সেটা হলো আই ক্রিয়েট ডেডিকেটেড ভিডিও ফর ডেডিকেটেড প্ল্যাটফর্ম। সো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য রিল বানাইলে ওটা রিলি, ওটা লং শর্ট শুধু, মানে ওটা আমি বানাইছি খালি শর্টস হিসেবে, ওটা কোনো লং ভিডিও থেকে কেটে এনে শর্টস বানানো হয় নাই। আমি আগে করতাম না, এখন আমি করি, এবং সোফার আমি যেরকম পর্যন্ত করতেছি মনে হচ্ছে ইটস ওয়ার্কিং। বাট মেইন আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, সি আপনার দুনিয়ায় সবচেয়ে কম সাপ্লাই কোথায় আছে আপনার ফিল্ডে, সবকটা মার্কেট প্লেসে, সবকটা সোশ্যাল মিডিয়ার ভিতরে। প্রবাবলি ইট উইল বি লিঙ্কডইন অথবা টিকটক। টুইটার হওয়ার চান্স খুব কম বাংলাদেশে, এটা আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম হবে এরকম চান্স খুবই কম, ইউটিউব হবে এরকম চান্সও কম। এরপরে সি ইফ ইউ ক্যান স্পিড থিংস আপ উইথ পেইড অ্যাডস, স্পেশালি যদি লিঙ্কডইন এবং টিকটকের সামনে যদি লঞ্চ হয় তাহলে টিকটকে জিনিসটা যেটা হয় সেটা হলো, ধরেন আমি একটা আপনার এক্সাম্পল, সো আপনি অনেক কিছু করতেছেন, আপনি ঠিক করলেন যে আগামী 30 দিন আমি কর্পোরেট এক্সিকিউটিভসদের জন্য 30 দিনে 30টা বানাইলাম। 30 দিনে 30টা ভিডিও আপনি বানানোর পরে, এবং স্পেসিফিক্যালি টার্গেটেড টুয়ার্ডস যে কর্পোরেট লিঙ্কডইন ক্রাউড। এখন নেক্সট স্টেপটা হবে আরো 30টা বানানো, অথবা এই 30টা প্রমোট করার চেষ্টা করা। দুইটাই ওয়ার্কস, ডিপেন্ডিং অন আপনার সিচুয়েশন আপনি ডিসাইড করতে হবে আপনি কোনটায় যাবেন। আই বিলিভ যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে এবং আপনি যদি আনট্যাপড মার্কেট প্রপারলি টার্গেট করতে পারেন, টাকা দিয়ে যাওয়াটা ওয়ে ফাস্টার অ্যান্ড ইজিয়ার কম্পেয়ার টু আরো 30টা বানাইলাম তারপর আরো 30টা বানাইলাম। এটা মনে হয় না, বাট ইট ইজ ট্রু। কারণ কি, বাংলাদেশে কিছু প্ল্যাটফর্মে, যেমন ধরেন লিঙ্কডইন, বাংলাদেশে লিঙ্কডইনে খুব বেশি অ্যাড দেয় না মানুষ। যেহেতু বাংলাদেশে খুব বেশি মানুষ লিঙ্কডইনে অ্যাড দেয় না, এই কারণে লিঙ্কডইনের অ্যাডের দাম কম, কারণ যেহেতু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কম বিড করে
অ্যাডের কস্ট কম। সো একটা ভিডিও ফেসবুকে টাকা দিয়ে আপনি যদি 1000 মানুষকে দেখাইতে চান, আপনার যত খরচ হবে সেম খরচে আপনি লিঙ্কডইনে বাংলাদেশে ওই ভিডিওটা হয়তো 30,000 মানুষকে দেখাতে পারবেন, 20,000 মানুষকে দেখাতে পারবেন, which is not true for the West. ওয়েস্টে কিন্তু উল্টা হবে। Oh, I did not know যে LinkedIn ad দেওয়া যায়। I know you can buy memberships and everything. You can do ads. And there's a good conversion rate as well. And it's even cheaper on TikTok. সো আপনি যদি এখন সেম জিনিস আবার টিকটকে নিয়ে আসেন, যে আমি এখন 30টা বানাইলাম, আমি এখন TikTok কি এখন ad চলতেছে? বাংলাদেশে এখন চলতেছে না, বাট খুব But তাড়াতাড়ি I heard যে it's gonna start. বাংলাদেশে চলতেছে না, বাট গ্লোবালি চলতেছে। আমরা অ্যাড চালাই টিকটকের, বাংলাদেশের কারোর জন্য চালাই না বা বাংলাদেশ টার্গেট করে চালাই না, বাট ইন্টারন্যাশনালি তো অ্যাড চলে। এবং টিকটকের অ্যাডের খরচ সেম কনসেপ্ট, নতুন প্ল্যাটফর্ম, সাপ্লাই এবং ডিমান্ডের একটা ব্যাপার আছে, অনেক বেশি কোম্পানি এখনো অ্যাড দিচ্ছে না, অ্যাডের খরচ কম। তো মেইন যে পয়েন্টটা সেটা হলো গিয়ে, ওয়ান্স ইউ হ্যাভ গুড কন্টেন্ট, আপনি চিন্তা করেন যে এখন আমার জন্য কি দুইভাবেই গ্রো করা সম্ভব। এক, আপনি কন্টিনিউয়াসলি ভালো কন্টেন্ট দিতে থাকবেন, অথবা আপনি যা দিচ্ছেন তা আপনি আরো প্রমোট করার চেষ্টা করবেন। এই দুইটা ছাড়া তো আর কোনো উপায় নেই আপনার। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর অনেকে বলে আমি অ্যাড ইন্ট্রোডিউস করলে আমার ভিউ ফল করবে, এই করবে সেই করবে, ইজ ইট ট্রু? নো, আই রান অ্যাডস অল দ্য টাইম। এমন খুব কম মানুষ আছে যে আমার অ্যাড দেখে নাই। আমি অনেক দেখছি। And তাতে করে আপনি ইউ ক্যান সি আমার ইউটিউবের ডেটা, যে সোশ্যাল ব্লেটের জায়গা যে দেখা যায় যে কমছে না বাড়ছে, ফেসবুক আপনি যে দেখতে পারেন ফলোয়ার কমছে না বাড়ছে, বা সব তো দেখা যায়। তো 2 বছর আগে একটা ভিডিওতে কত ভিউ হইতো এটাও আপনি দেখতে পারবেন, 2 বছর পরে একটা ভিডিওতে কত ভিউ হইতো আপনি দেখতে পারবেন। তো আমার কেসে আমি দেখছি যে তেমন কোনো সমস্যা হয় না, এবং যদি সমস্যা হয়ও আপনার চিন্তা করতে হবে যে কি বেশি ইম্পর্টেন্ট, আমার পরের ভিডিওটাও 10,000 মানুষ দেখবে এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি এই ভিডিওটা আমি টাকা দিয়ে 1 লাখ মানুষকে দেখাইতে পারতেছি এটা বেশি ইম্পর্টেন্ট। কখনো কখনো এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ভিউ দিয়ে কি হবে, ভিউ দিয়ে যেটা হবে ওটা যদি হয়েই যায় তাহলে তো ভিউ ইজ আ ভ্যানিটি মেট্রিক, তাই না? সো আপনার কন্টেন্টকে ইউ প্রমোটেড টু গেট মোর আইবলস, টু গেট ইউরসেলফ আউট দেয়ার ফর পার্সোনাল ব্র্যান্ড। এখন আই ডোন্ট, মানে ব্যাক ইন দ্য ডে আই ডিডন্ট, বাট আই থিংক আমি যদি এখন শুরু করতাম দেন আই উড হ্যাভ। মানে নিজের ভিডিওটাকে জাস্ট বুস্ট, লাইক ওয়েদার ইটস ইউটিউব। এক্স্যাক্টলি, লাইক আপনি একটা ভালো লাইট কিনছেন, হ্যাঁ, ধরেন একটা আপনি দুনিয়ার সেরা জিনিস বানাইছেন, তারপর কেউ দেখে নাই, হ্যাঁ, দেয়ার ইজ নো পয়েন্ট। সো আপনি একটা সুন্দর লাইট বসাইছেন, আপনি একটা সুন্দর ক্যামেরা বসাইছেন প্রোডাকশনের জন্য, যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। সেম এই পুরো জার্নিটারই একটা পাথ হলো আমি এখন একটা প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখবো, এবং আমি চেষ্টা করবো আমি যে জিনিসটা বানাইছি ওটা যেন অনেক মানুষ দেখে। বাট এটা তো প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ইজ আ প্রোডাক্ট, we can do that and that's not going to affect the algorithm or anything. টাফ টু সে। আমি হলে আই উড স্টিল ডু ইট, বিকজ আমার মনে হয় যে যদি আমি আপনি প্রোডাক্টও প্রমোট করেই বেচবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে আপনার সময়ের দাম যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার ওই দিকে যাওয়া, আপনার সময়ের দাম যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি আরো 30টা বানান, তারপর আরো 30টা বানান, যেভাবে আপনি, বা হয়তো আপনি এমন কোনো একটা জিনিসই করার চেষ্টা করতেছেন যেটা আসলে, ধরেন আপনি নাচেন, ধরেন কথা আপনি নাচের ভিডিও বানান, এখন আপনি তো নাচের ভিডিও এড দিয়ে মানুষকে দেখাবেন না, কারণ ওটা ডিরেক্ট কোনো ইভেনচুয়ালি যে ক্লায়েন্ট হবে এরকম কোনো বিষয় হয়তো নাই। তো এরকম ব্যাপার স্যাপারও চলে আসে, অনেক নুয়ান্স হয়তো ভিতরে থাকবে। বাট জেনারেলি বলছি যে আমি সবসময় চাই যে এর থেকে সবচেয়ে তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায়, সবচেয়ে তাড়াতাড়ি যদি অর্গ্যানিক্যালি যাওয়া যায় ভালো, সবচেয়ে তাড়াতাড়ি যদি টাকা দিয়ে যাওয়া যায় খুবই ভালো। মানে অ্যাজ লং অ্যাজ আমার কাজের উপর যেন আইবলসটা থাকে, তো দ্যাটস গোনা হেল্প মি অন দ্য সোশ্যাল মিডিয়া থিং। এন্ড অলসো নো, যে এটা সবাই প্রবাবলি জানে, বাট নো যে উইচ প্ল্যাটফর্ম টু টার্গেট ফর ইউর স্পেসিফিক অডিয়েন্স। ধরেন আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, বাট টিকটক যেহেতু যে জিওগ্রাফি রেস্ট্রিক্টেড কি ব্যাপার স্যাপার আছে, আমি আয়ারল্যান্ড থেকে আপলোড করলে টিকটকে ভিডিও কেউ দেখে না, তো আমি আপলোড করিও না। এখন অন্যভাবে করা যায় না, মানে হয়তো করা যায়, আমি কাউকে দিয়ে দিতে পারি, সে আপলোড করো তুমি দেশে বসে, হয়তো করা যায়, বাট আমি করি না, আমি এফোর্ট দেই না। কেন দেই না? কারণ আমার মনে হয়েছে যে আমার এনাফ মার্কেটিং বাজেট আছে। টিকটক যখন বাংলাদেশে অ্যাড লঞ্চ করবে তখন আপনারা অর্গানিক্যালি যা ইচ্ছা করেন, যখন টিকটক বাংলাদেশে অ্যাড লঞ্চ করবে, I'll just put $10,000 there and I'll be like one of the top creators on TikTok. Oh, okay. So that's my plan. এখন হবে নাকি জানি না, বাট অন্য মানুষ আছে যারা আমার ভিডিও টিকটকে আপলোড করে, ওদের আমার থেকেও বেশি ফলোয়ার এখন। আবার খালিদ ফারহান আনঅফিশিয়াল এরকম অনেক চ্যানেল আছে, ফ্যান চ্যানেল, খালিদ ফারহান ফ্যান ট্যান, ধরেন 90,000 সাবস্ক্রাইবার, ফলোয়ার 1 লাখ ফলোয়ার, আমার মনে হয় 40,000 আমার অ্যাকচুয়াল টিকটক যেটা। তাহলে কি পরে ওখানে দিলে কি কপিরাইট দিবেন নাকি? না, আমি আই বিলিভ ইন মানুষ দেখলেই হইলো। এখন ওনার কাছ থেকে দেখলেও, ইভেন ফেসবুকে আপনি দেখবেন আমার অনেক মানুষ আছে যারা আমার ভিডিও আবার আপলোড। আমি কিন্তু আপনার একটা ভিডিওতে আই হার্ড সামথিং ভেরি, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, আমার জিনিসটা খুব ইনভাইটিং লাগছে, যে ইউ আর সেইং যে
আপনি যদি এই ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে, আপনি যদি এটা রি-আপলোড করতে চান, ইউ ক্যান, আই গিভ ইউ দ্য পারমিশন, কোনো কিছু হবে না। মানে আপনি আপনার কন্টেন্ট নিয়ে মানে আছে না ওই যে কপিরাইট বা ওই যে ইউ মেক অ্যানাদার থিং আউট অফ দ্য সেম থিং আর কি। কন্টেন্টের মেইন উদ্দেশ্য আমার কন্টেন্টের ভিতরে অ্যাড উঠবে, সেই অ্যাডের থেকে ইনকাম হবে, ওটা না। ওটা যদি হয়তো তাহলে হয়তো আমি ভাবতাম যে না, সবার আমারটার থেকে দেখতে হবে, তাহলে আমি অ্যাডের থেকে টাকা বেশি পাবো। আমার যেহেতু লাইন অফ প্রোডাক্টস আছে এবং আমার যেহেতু একটা প্ল্যান আছে যে ভিডিও দেখবে তারপরে তার সাথে এই হলে ভালো এবং ইভেনচুয়ালি তার সাথে আমার যেহেতু একটা ওরকম পরিকল্পনা আছে, সো আমার ভিডিও যত বেশি মানুষ দেখে ততই আমার ভালো, যেভাবেই দেখুক। আপনার যদি মানে ইট হেল্পস ইউর ব্র্যান্ড আর কি। 100% ইট ডাজ। এবং এরকম অনেক ফেসবুক পেজ আছে, খালিদ ফারহান আনঅফিসিয়াল, ট্রাইপড, হাবি জাবি, প্রত্যেকের $200 মাসে, $300 মাসে আমার ভিডিও আপলোড করে ওরা। কখনো কখনো এমনও হয় সেম ভিডিও আমি আপলোড করছি, ওরাও আপলোড করছে, আমারটায় ভিউ 50,000, ওরটায় ভিউ 2 মিলিয়ন। সেম ভিডিও, আমার ফেসবুক পেজে গেছে এবং ওদের ফেসবুক পেজে গেছে ওদের বেশি। এবং মানে ইউর ভেরি মাচ মানে ইউর প্রো যে আমি এগুলো করতেছি, অ্যাজ লং অ্যাজ ইট হেল্পস ইউ ক্যান ডু ইট। সো জাস্ট টু রিক্যাপ, ভাইয়া বলছিল যে ফাইন্ড ইউর রাইট অডিয়েন্স, অ্যান্ড ওই অডিয়েন্সটা কোন প্ল্যাটফর্মে থাকে, and you can use finance to if you can fast track it. So just a follow up question ওইটার জন্য যে for a beginner $10,000 তো ভাই সম্ভবই না। হ্যাঁ, সো what kind of, মানে দুটা কোয়েশ্চেন ফলো আপের, কতটুকু বাজেট would be ideal for a very small person, মানে যার এখন বিজনেস শুরু করবে, কন্টেন্টে নামতেছে। আরেকটা হলো আমার মতো যে একজন অলরেডি এস্টাবলিশ বিজনেস আছে, ওটা কি রকম বাজেটে থাকবে। এটার ফলো আপটা হইলো মানে ফর কন্টেন্ট বুস্টিং বা টু গেট মোর আইবলস। এটার ফলো আপ কোয়েশ্চেন হলো, আমার তো সিটিএ তে বিজনেস বলা যাইতে পারে যেখানে আসো, বা যদি এই রিলেটেড করি, অন্য রিলেটেড করলে ফর বুস্টিং মাই কন্টেন্ট, হোয়াট ডু ইউ প্রেফার যে কেউ কোনো সিটিএ দুক, কল টু অ্যাকশন, সিটিএ মানে কল টু অ্যাকশন, মানে সবার তো সিটিএ নাই। হ্যাঁ, সবার ব্যবসাও নাই এবং সবার ওরকম পরিকল্পনা নাই। সবাই জাস্ট, অনেকেই আছে যারা ইনফ্লুয়েন্সার ফর দ্য সেক অফ বিং অ্যান ইনফ্লুয়েন্সার, কিছু করবে না বা ভিডিও এন্টারটেইনার, এবং কিছু করতে হবে, এটা জরুরিও না, এরকম জরুরি যেরকম না করলে নাই। আপনার জন্য একটা নর্মাল বিজনেসের আই থিঙ্ক 5 থেকে 20% মার্কেটিং বাজেট হিসেবে থাকা উচিত। সো আপনার জন্য অবশ্যই ইট উড প্রবাবলি বি আ ক্রাইম শুধু অর্গ্যানিক্যালি আমি যে পোস্ট অ্যান্ড প্রে আমি পোস্ট করে এখন আশা করতেছি মানুষ দেখবে। যখন আপনার এক্সিস্টিং সেট আপ আছে, কোম্পানি আছে, সব কিছু আছে, ইউ শুড পুট 5 থেকে 20% ইনটু মার্কেটিং। সো ইজ ইট 5 থেকে 20% অফ এক্সপেন্স রেভিনিউ, 5 থেকে 20% অফ ইউর রেভিনিউ। Okay, so 5 থেকে 20% of your top line should go towards marketing. So one of these could be for, আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, since product আছে, one of, আপনি যে 5 থেকে 20% বললেন, ওখানে তো কিছু থাকে just add for the ধরেন sessions and classes and programs or whatever, আর বাকি এখানে কতটুকু পার্সেন্ট থাকবে for the ads for the CTA, and কতটুকু থাকবে for just getting more eyeballs on your content, because অনেকে they want more views. I have seen some amazing creator with এত ভালো ভালো জিনিস লেখা বাট অনেক কম ভিউ। আমি লাইপোসাকশন কেন করা উচিত না এটা নিয়ে ভিডিও করেছি, আই গট এত কম ভিউ, বাট যারা দেখলো এত নাম করেছে, আমি লাইক কেন পাইনি। সো আই ডোন্ট নো, বিকজ সিন্স আমি রেগুলারলি পোস্ট করি না। সো হোয়াট ডু ইউ সাজেস্ট পিপল লাইক দিস, বিকজ ওই ভিডিওটা 2 বছর আগের, লাইপোসাকশনের পিটফলস, বিকজ মানুষজন দেখে যে লাইপোসাকশন করলে আমি মানে 0 থেকে হিরো, ইটস নট, ইট কামস ব্যাক, এটা মেনটেন করতে হয়। সো এইরকম যে কন্টেন্টে ভিউ আসতেছে না, কতটুক বাজেট বা কতটুক পার্সেন্ট অফ রেভিনিউ, ধরেন আমার জন্য বিজনেস আছে, একটা পার্সেন্টেজ বলতেছেন, বাট হোয়াট শুড বি দ্য আইডিয়া বা আইডিয়াল স্মল বাজেট, কি রকম নাম্বারটা কি রকম হতে পারে? আমাকে একটা এক্সাম্পল দেন, আর একটা হলো জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট স্টার্টিং আউট। আই থিঙ্ক আপনার আনলেস আপনার খুব প্রফিট দরকার ইমিডিয়েটলি কোনো কিছুর জন্য বা ওরকম একটা মোডে আছেন, তা যদি না হয় তাহলে 50% শুড বি টুয়ার্ডস ডিরেক্ট কল টু অ্যাকশনস, এটা কিনেন, এই জায়গায় আসেন, এই প্রোডাক্ট কিনেন, আর বাকি 50% শুড গো টুয়ার্ডস অ্যাওয়ারনেস এবং উইদাউট এনি জাস্ট ভ্যালু। বাট এতগুলা ইউ অলরেডি সেড যে পিক ইউর প্ল্যাটফর্ম আর কি, যে কোথায় প্ল্যাটফর্ম, এন্ড সব জায়গায় আস্তে আস্তে আপনি করতে থাকলে অনেক কিছু বুঝে যাবেন যে অনেক কিছু আছে করতে করতে হয় এবং এত চেঞ্জ হয় যে বলা কঠিন। একটা টাইম আসতে পারে যে যখন যেমন একটা সময় মানুষ যে, এবং এখনো অনেকে করে যে লং ফর্ম বানায় ইউটিউবের জন্য, তারপর শর্ট বাকি সব জায়গায় ওটা থেকে সাপ্লাই হয়। এখন আবার আমি বললাম যে আমি এখন ডেডিকেটেডলি বানাচ্ছি। তো 3 মাস পর যে আবার কি হবে বলাটা খুব কঠিন, এবং কিরকম হলে ভালো হবে এটাও এখন বলাটা কঠিন। সো জাস্ট বি অ্যাওয়্যার,
something is always working for someone. So আমরা জাস্ট বুঝলাম যে কি ওইটা এখন। সো ভাই একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বললো, বিকজ আমরা এতটাই ফোকাস করি অন লং টার্ম যেন ওটাকে কাটবো, বাট ওয়ান্স ইউ লেট গো অফ দ্য নোশন যে আমি এই লেন্থেরই বানাবো, আই থিঙ্ক দ্য ক্রিয়েটিভ প্রসেস ওপেন্স আপ। মানে রাইটার্স ব্লগ বা ক্রিয়েটার্স ব্লগটা চেপে যায়। সো সামটাইমস আমি এটা নিয়ে স্ট্রাগল করি, আচ্ছা এই টপিকটা নিয়ে চিনি খাওয়া উচিত নাকি না, I cannot make a 10 মিনিটের ভিডিও আউট অফ দিস আনলেস, আচ্ছা না আমি ক্লাসে তো একটা জিনিস অনেকবার রিপিট করতে হয়, অনেকবার রিপিট হয়ে যায়, অনেক রকম এক্সাম্পল হয়ে যায়, ইট বিকেম টু লং, দেন গেটস বোরিং। সো আই গেস ওই প্রেশারটা বা স্টিগমা থেকে উই ক্যান মুভ যদি আমরা শিফট টুয়ার্ড শর্টার ফর্ম ফর কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ব্র্যান্ড। অলসো আই থিঙ্ক শর্টার ফর্ম ইজ ইজিয়ার। নিজের এফোর্ট কম দিতে হচ্ছে, এডিটর এফোর্ট 10 মিনিট একটা ভিডিও এডিট করা থেকে 1 মিনিট একটা ভিডিও এডিট করা সহজ, জাস্ট ম্যাথ। বাট পডকাস্ট এডিট করা বড় এমনিতে সহজ, যেহেতু অনেক বেশি অ্যানিমেশন বসছে না। বাট হ্যাঁ, I find short form easier for a beginner to start with. সো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে জানলাম, আমরা বুস্টিং বা গেট মোর আইবলস ইন ইউর কন্টেন্ট বাই শোয়িং ইউর ওয়ার্ক এটা নিয়ে জানলাম। সো 1% বিজনেস ওখান থেকে গেল, একটা ক্লায়েন্ট বা প্রোডাক্ট হইলো, দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে হায়ার দিয়ে এক্সিকিউটিভ প্রসেসগুলো একটু স্ট্রিমলাইন করলাম। ইজ দেয়ার এনিথিং এলস যেটা ইউর সিক্রেট সস মে টু গিভ এনিওয়ান অ্যান এজ অন দ্য বিজনেস, যেটা আপনার মনে হয়? There is no secret sauce. এমন কিছুই নাই যেটা আমি করি এবং অন্য কেউ করে না, আদার দেন being very fast with everything and being very consistent. That's about it. এমন কিছু না যে এমন কোনো আহামরি স্কিল আমার নাই যেটা অনেক আরো 100 জনের নাই। জাস্ট দুইটা জিনিস হয়তো অনেকে করে না যেটা আমি করি, সেটা হলো আমি অনেক ফাস্ট কাজ করি। আমি যদি আজকে কিছু একটা ভাবি, ওটা আমি ধরেন বাসায় যেতে যেতে বা কালকের মধ্যে হয়ে যাবে বা ওটা হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে ওইটা, এবং এটা অনেক সময় ব্যাকফায়ারও করে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, কজ আমরা কিন্তু এই লুপে আটকে যাই। সিন্স মনে করি একটা গ্র্যান্ড আইডিয়া, আই শুড টেক মোর টাইম মানে দ্য স্নোবল যখন রোল করা শুরু করে আর ওই জিনিসটা হয়ে ওঠে না। এই যে ফাস্ট যে আর্জেন্সিটা কিভাবে ইট ব্যাকফায়ার্স অ্যাজ ওয়েল। আমি আপনাকে একটা মজার গল্প বলবো, আমরা প্রায় শেষের দিকে হয়তো, ছোট গল্প, খুব বেশি সময় লাগবে না। সো ফার্স্টে একটা এক্সাম্পল দিই আমি, যে একবার আমার মনে হলো যে আমি বিড়ালের একটা খেলনার বাক্স বানাবো, যে খেলনার বাক্সের ভিতরে বিড়াল, একটা বাক্স, একটা কার্ডবোর্ডের বক্স, এই বক্সের ভিতরে অনেকগুলো ফুটা, বিভিন্ন ডিজাইনের ফুটার ভিতরে বিভিন্ন ট্রিট, বিড়াল যে হান্ট করে হাত দিয়ে ট্রিট বের করে নিয়ে আসবে। তো আমি এটা রাস্তায় যাইতে যাইতে ভাবছি। সো যেখানে যাচ্ছিলাম ওখানে যাইতে যাইতে আই কন্ট্যাক্টেড উইথ বোর্ড গেম মেকার হাবি যাবে। আমি আমার কন্ট্যাক্টে যারা আছে মনে হয়েছে যে এরকম একটা জিনিস বানাবো, বোর্ড গেম মেকার হয়তো বলতে পারবে যে কিভাবে বানানো যায়। বলতে আমি ওখানে যেখানে যাচ্ছি ওখানে পৌঁছাতে উনি আমাকে বললো যে না ভাই, এটা তো বোর্ড, এটা তো কাগজের জিনিস, এটা 1 লাখ পিস বানাইতে হবে, নাহলে হবে না। 10,000 পিস বানাইতে হবে, এরকম কি জানি একটা ব্যাপার ছিল, যে এটা 10,000 পিস না বানাইলে হবে না, এটা মিলে না। আমি যাইতে হ্যাঁ 10,000 পিস বানান। তো ডিড ইউ গিভ দ্য আইডিয়া অন দ্য ফোন যে সবকিছু, তারপর উনি আমাকে ডিজাইন পাঠাইলো, হ্যাঁ ঠিক আছে 10,000 পিস বানান। আমি কিন্তু জানিও না যে কি হবে। তারপর 10 পিস বানাইছে, ট্রাকে করে আমার বাসায় আসছে, রাখারও কোনো জায়গা নেই এবং আমিও নাই, আমি তো ডাবলিনে। তো ট্রাকে করে আমার বাসায় আসছে 10,000 পিস। এখন আমার মা আমাকে বলছে যে এই 10,000 বাক্স কিসের, এটা দিয়ে কি হবে? রাখো এটা আপাতত একটা রুমে, আমাদের বাসার একটা গেস্ট রুমে, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত খালি বক্স, পুরো রুমে ঢুকা যায় না, পুরো রুম ভরা খালি বক্স, রং বেরঙের বিড়ালের খেলনার বক্স। এখন ইটস আ ব্যাড, মানে এটা খুব খারাপ জিনিস হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে এবং শেষ পর্যন্ত আমি আর বেচিও নেই। কি করছেন? এটা ফেলে দিছি পুরো বক্স ধরে, অনেক মানুষকে ফ্রি দিছি, যাদের বিড়াল টিড়াল ছিল, ক্যাফেতে ডিস্ট্রিবিউট করছি, আমাদের ফাড়ি ঘরে দিছি অনেক। শেষ পর্যন্ত আই ডিডন্ট মেক এনি মানি আউট অফ ইট। Is it still there in the Farigha right now? দু একটা থাকতেও পারে এখনো, বাট বেশিরভাগই সব দিয়ে দেওয়া হয়েছে। মিরপুরে অনেকগুলো থাকার। আচ্ছা, why did it backfire? মানে কেন, রিজনটা তো বুঝছি। যখন বেচার চেষ্টা করেছি তখন মানুষ মেইনলি বলছে যে না, আমরা একটা খেলনা বক্স কেন কিনবো বিড়ালের জন্য। didn't really work with the customers, কেউ কিনতে চায় নাই। এবং আমরা একটা কার্ডবোর্ডের বাক্স আমরা 200 না 250 টাকা বেচতে চাইছিলাম, ওটাও হয়তো ব্যাকফায়ার করছে, হয় নাই। সো ফার্স্ট ডিসিশন সবসময় অনেক কাজে আসে, এরকম না হয়তো অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম, দেওয়ার করতাম না জিনিসটা। বাট অনেক সময় এরকম হয়েছে যখন সেম জিনিস আমি করছি, সেম প্রসেসে, বাট অনেক ভালো কাজ করছে। সো আর্জেন্সি বাট একটু কশিয়াস আর কি। এক্স্যাক্টলি, মানে একটু থিঙ্ক ইট থ্রু, নাহলে অলসো আপনার বর্তমান অবস্থা বা আমার বর্তমান অবস্থায় আমরা অনেক হাবিজাবি রিস্ক নিতে পারি এবং আমাদের অত গায়ে লাগে না।
বাট আপনি যখন শুরুর দিকে আছেন আপনি অবভিয়াসলি এরকম বড় রিস্ক হঠাৎ করে নেবেন না। না, অনেক চিন্তা ভাবনা করা লাগে, কারণ সিন্স ইটস আ ওয়ান পার্সন বিজনেস, আমি অনেক অনেক রিসোর্স ম্যানেজমেন্ট করি দেখেই আই কুড কিপ দ্য কস্ট লো, ব্লু ওশান স্ট্র্যাটেজি রেড। সো আমি অনেক সময় নেই, বাট আই থিঙ্ক ইট থ্রু, বাট মাঝে মধ্যে একটু বেশি লম্বা চিন্তা করে ফেলি। সো লাইক পডকাস্টে সারপ্রাইজটা বলেই দিই, সো আমি MMA এর জন্য ম্যাট লাগাচ্ছিলাম, সো ম্যাটটা এনে রাখলাম, ইউ ক্যান সি, বাট কিছু ফ্যামিলি ইস্যু মানে মেডিকেল ইস্যুস কারণে আই হ্যাড টু পোস্টপোন ইট আ বিট। দেন এখন ওইটা একটু স্টেবিলাইজ, বাট এখনো পোস্টপোন হচ্ছে। সো আমি কালকে রাতে আফটার 3-4-5 ডেজ আমি মিস্ত্রিকে বললাম, ভাই আপনি আসেন, জানি না, বলে কী কাজ আমি জানি না, ব্যাগে আসেন, দেখেন, give me the quotation, we're gonna do it tomorrow after 6 or 7 or whatever. But we'll do it tomorrow. যে বসে থাকলেই I guess there's a law or rule আমার মাথায় আসতেছে না, maybe you can tell, যত সময় দিব তত কাজ বাড়বে। Maybe Murphy's law, I'm not sure, but হ্যাঁ কোনো একটা law যে আপনি your work expands to the time you have. Exactly. So guys, Khalid Farhan gave us some amazing insight from his own experience. আর এখান থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, বিকজ হি ইজ আ হিউজ অ্যাডভোকেট, বারবার বলছি, কারণ উনি চায় যে অ্যাটলিস্ট রিটায়ারমেন্টের সময় হোক বা রিটায়ারমেন্টের আগে হোক আপনার লাইফের কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হোক। জাস্ট টু এন্ড ইট উইথ দ্য একটু মানে নিউট্রাল নোটে, এন্টারপ্রেনারশিপের দু একটা ডাউন সাইডও আছে, দ্য স্ট্রেস, দ্য রিস্ক, মানে দিস আর ছোট না বাট অনেক বড়। ডু ইউ হ্যাভ এনি tip to minimize or mitigate any of Only these? tip would be start early before you have too many responsibilities, because আপনার একবার যখন আপনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করছেন বা you have older parents or you have a partner, আরো খারাপ if you have kids, it's very tough to take বড় বড় risk at that time, এবং তখন আপনার কখনোই ধরেন আপনার বাচ্চা স্কুলে পড়তেছে, আপনার জামাই বাবু চাকরি করে, দুইজন মিলে আপনি বাসা ভাড়া দেন, হয়তো একটা লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছেন, এরকম কিছু একটা সেট আপ, এবং বাপ মার রেসপন্সিবিলিটি আস্তে আস্তে আসছে, এরকম একটা সেট আপে যখন আপনি যাবেন, আপনার যতই ইচ্ছা করুক ওই 50,000 টাকার চাকরি ছেড়ে আপনি 30,000 টাকার একটা রিস্ক নিতে আপনার অনেক কষ্ট হবে, বিকজ আপনার সেট আপটা এরকম হয়ে গেছে। সো যত তাড়াতাড়ি শুরু করতে পারেন তত আপনার জন্য ভালো। স্টার্ট আর্লি একদম। সো ওকে, মানে এখন তো আমাদের অনেক অডিয়েন্স above, it could be above 30, 35, 40ও হতে পারে। সো এটা তো বুঝলাম স্টার্ট আর্লি। এখন তো অনেকের নাই, আমাদের BCS এর ইয়ের মতো অবস্থা হয়ে গেছে। এনি টিপস ফর দেম? আপনার থেকে বয়সে বড় তারা, বাট আপনার এক্সপিরিয়েন্স কি বলে? বিকজ ওরা আমাদের পয়েন্ট অফ ভিউটাও দেখুক, একটু ইয়াঙ্গার পিপলস পয়েন্ট অফ ভিউটাও বুঝুক। আই থিঙ্ক আর্লি স্টার্ট না করলে একমাত্র অপশন প্রবাবলি কম ঘুমায়, সাইড হাসল দিয়ে সাইড হাসল গ্রো করে দেন আস্তে আস্তে চাকরি রিপ্লেস করা, এছাড়া আর কোনো অপশন আমি দেখি না। বাট আমি শিওর আছে কোনো অপশন। বাট আমি হয়তো ধরেন একজন ব্যাংকে চাকরি করতেছে, 40 বছর বয়স, ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করে তার একটা বিজনেস শুরু করাটা স্মার্ট ডিসিশন হবে না, কারণ তার অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। তো তার হাতে একমাত্র অপশন আসলে কম ঘুমানো, সাইড হাসল করা। না, এটা একটা হেলথ জায়গায় এসে কম ঘুমানো বড়টা ভালো দেখাচ্ছে না। কম পার্টি করা, কম ঘুরে বেড়ানো, আজাইরা জিনিস কম করা, নেটফ্লিক্স কম যাওয়া, এবং ওগুলাকে রিপ্লেস করা সাইড হাসল দিয়ে। সো জাস্ট টু অ্যাড টু হিম হিজ পয়েন্ট, যে আমার যদি স্যালারি সমান ইনকাম করতে পারি ফ্রম মাই সাইড হাসল, আর ওটা যদি স্টেবল থাকে, only then I can think about quitting that. আর ওইটার সাথে আরেকটা অ্যাডিশন হলো অ্যাটলিস্ট 5 মাস চলার মতো যেন, 5 বা 6 মাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাকা রাখার জন্য ইজ অ্যাডভাইজেবল। সো থ্যাংক ইউ খালিদ ভাই ফর অল ইউর নলেজ। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, উনি বললো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু অল অফ হিজ নিউজলেটার। আপনার নিউজলেটারের ব্যাপারে একটু ছোট করে বলেন, সিন্স উই টকড অ্যাবাউট বিজনেস আ লট। It's called Friday. You can find it on passyjournal.com/Friday. বাকি সবকিছু ওখানে বলা আছে, বেশি প্রমোশন করা লাগে না। So if you want to improve your skill on business, he's your guy, and for health, I'm your guy. All right, man. Thank you so much. All right, guys. Bye. Thank you. Thanks, man.